ছিলাম এখানে যে মাইক্রোগ্রাফিয়া গ্রন্থটার নাম মনে রাখতে হবে। পরবর্তীতে এই উট পাখির ডিম কতটুকু? উট পাখির ডিম হচ্ছে সবথেকে বড় কোষ। তারপর মানুষের সবথেকে বড় কোষ হচ্ছে নিউরন। বড় না, লম্বা কোষ হচ্ছে নিউরন। এই ছোটখাটো জিনিসগুলো দেখে দেখে যাব। বিজ্ঞানী রবার্টিস একটা কথা বলছে যে কোষ হলো জীবের মৌলিক গঠনগত ও কার্যকরী একক। এই কথাটা খেয়াল রাখলেই হবে। পরবর্তীতে আদিকোষী। এখন ঠিক আছে না ফারিয়া সবকিছু? হ্যাঁ, ঠিক আছে। আদিকোষী মানে প্রোক্যারিওটিক জীবের মধ্যে একটা কথা জাস্ট মাথায় রাখবা যে প্রোক্যারিওটিক জীবের মধ্যে বৃত্তাকার কুণ্ডলিত ডিএনএ থাকে। বৃত্তাকার কুণ্ডলিত ডিএনএ, এই কথাটা ভাই মাথায় রাখতে হবে। এটা থাকে নিউক্লিয়েট অঞ্চলে। যেখানে থাকে ওই এরিয়াটার নাম নিউক্লিয়েট। ধরো এটা হচ্ছে আমাদের সেল, এখানে মূল ক্রোমোজোমের বাইরে সাইটোপ্লাজমের মধ্যে। ধরো এটা ক্রোমোজোম। তো এখানে যদি আমি সাইটোপ্লাজম চিন্তা করি, এটা সাইটোপ্লাজমের মধ্যে এরকম কুণ্ডলিত কুণ্ডলিত বৃত্তাকার ডিএনএ থাকে। যে জায়গাতে থাকে ওটাকে বলে নিউক্লিয়েট। তো এতটুকু খেয়াল রাখলে এখান থেকে হবে। ফার্দার মোর মাথায় রাখতে হবে যে আদিকোষী জীবের এক্সাম্পল কি। তুমি বলবা যে ভাই মাইক্রোপ্লাজমা ব্যাকটেরিয়া। মাইক্রোপ্লাজমা ব্যাকটেরিয়া, তাহলে এখানে কি ভাইরাস হবে? ভুলেও যেন এখানে পরীক্ষার হলে ভাইরাস অ্যান্সার করো না। ভাইরাস হবে না। কেন হবে না? কারণ ভাইরাস হচ্ছে অকোষীয়। না, না এটা প্রকৃত, না এটা আদি। পরবর্তীতে প্রকৃত কোষীতে চলে যাব। প্রকৃত কোষীর মধ্যে মাথায় রাখবো বাদ বাকি যারা যারা আছে। তো বাকি যারা, ওগুলো হচ্ছে প্রকৃত কোষী। তো বাকি যারা এবং প্রকৃত কোষী আমরা এগুলো ছোটবেলা থেকে পড়ে আসছি। এটার মধ্যে ক্রোমোজোম থাকে নির্দিষ্ট পরিমাণে, সাইটোপ্লাজমিক মেমব্রেন গুলো থাকে, অঙ্গাণুগুলো থাকে, সবগুলো অঙ্গাণুই থাকে। মাইটোকন্ড্রিয়া সুবিন্যস্ত অবস্থায় থাকে। এখান থেকে আসলে পড়ার কিছু নাই। যেমন তুমি যদি পড়ো শৈবাল, ছত্রাক এগুলো প্রকৃত কোষী, তাহলে তুমি বোকা। কারণ এই শৈবাল, ছত্রাক প্রকৃত কোষী, এটা তো ভাই আমরা জানি যে এটা আদি কোষীয়। ওইটা পড়লেই হইলো, বাকিটা বাকিটা। তো এগুলো আমাদের পড়ার কিন্তু কোনো প্রয়োজন নেই। পরবর্তীতে এগুলো না পড়ে সামনের দিকে আরেকটু আগাবো যে উদ্ভিদ কোষ, প্রাণী কোষ, এই দুইটা ডিফারেন্স দেওয়া। তো উদ্ভিদ কোষ আর প্রাণী কোষের মধ্যে মেইন ডিফারেন্সিয়েটিং পয়েন্ট, এটা আমরা ছোটবেলায় পড়ে আসছি। আবার একটু দেখব যে প্রাণী কোষের মধ্যে সেন্ট্রোজোম থাকে। এই কথাটা যেন কোনোদিনও না ভুল করি, এটা আসবে পরীক্ষায়। আর অপরপক্ষে উদ্ভিদ কোষের মধ্যে কোষ প্রাচীর থাকে। তো কোনটার মধ্যে কি থাকে এটা পড়বো, আর বাকি সবকিছুই দুই জায়গাতেই থাকে। উদ্ভিদ কোষের মধ্যে কোষ প্রাচীর থাকে, আর প্রাণী কোষের মধ্যে থাকবে হচ্ছে সেন্ট্রিওল। বাকি দুই জায়গাতে সবকিছুই থাকে। তো এটা নেসেসারি কিছু না, আপাতত এতটুকু পড়লেই হবে। ফার্দার মোর এখানে আরো কিছু কথাবার্তা দেওয়া আছে, কারা কারা আণুবীক্ষণিক প্রাণী, আহ এগুলো নিয়ে কথাবার্তা বলছে। এটা একটু পড়ো যে অধিকাংশ কোষই হচ্ছে আণুবীক্ষণিক। সব থেকে ছোট কোষের নাম হচ্ছে মাইক্রোপ্লাজমা। মাইক্রোপ্লাজমা অ্যারাউন্ড 0.1 মাইক্রোমিটার। এটার আরেকটা নাম হচ্ছে পিপিএলও, প্লিউরো নিউমোনিয়া লাইক অর্গানিজম। তো পিপিএলও এই নামটা পড়বো এবং মাইক্রোপ্লাজমা নামটা পড়বো, তাহলেই হবে এখান থেকে। তারপর সব থেকে বড় যে উটপাখি, এটা আমরা পড়লাম। মানুষের সব থেকে বড় লম্বা কোষ, এটা হচ্ছে মোটর নিউরন, 1.37 মিটার লম্বা, এটাও পড়লাম। সব থেকে ক্ষুদ্রতম কোষ কোনটা? অনুচক্রিকা। এবং আরেকটা জায়গায় দেওয়া শুক্রাণু। দুইটা জিনিসই লিখে আনছি যেন তুমি কনফিউজ না হও। আইদার শুক্রাণু থাকবে অপশনে, অথবা অনুচক্রিকা থাকবে। এখানে আরো অনেক ডিটেলসে পড়া যায়। এখন কথা হচ্ছে ভাই আমাদের এত টাইম নেই যে আমরা ডিটেলসে পড়বো। মানে আমার টাইম নেই এটা না, মানে তোমাদের অ্যাজ এ সেকেন্ড টাইমার হিসেবে টাইম নেই যে তুমি এটা আবার খুঁজে বের করবা যে শুক্রাণু কেন, শুক্রাণুকে সব থেকে ছোট কোষ বলা হয়, অনুচক্রিকা কেন ছোট কোষ বলা হয়, অনুচক্রিকা কি আদৌ কোষ কি না। দেখো এই কোশ্চেনে যদি আবার যাই তাহলে কিন্তু হাজারটা কথা বাড়াইসা যাবে। অনুচক্রিকা আদৌ কোষ কিনা, আমি যেটা দেওয়া ভাই ওইটা একটু পরে পরে গেলাম। এমনি কিছু পারি না, তারপরে আবার এত ডিটেলসে আমাদের মাথায় নেওয়ার কোনো দরকার নাই। মানব দেহের সব থেকে ক্ষুদ্রতম কোষ হচ্ছে অনুচক্রিকা। এটা আমাদের পারতে হবে, মানে পারলেই হইলো। কেন পারছো, কিভাবে পারছো, এগুলো কেউ জিজ্ঞেস করবে না। পরে চলে আসি এই চ্যাপ্টারের মূল ছকের মধ্যে, একটা আদর্শ উদ্ভিদ কোষের গঠনে। তো এই ছকটা ওয়ান কাইন্ড অফ সব থেকে ইম্পর্টেন্ট ছক এই চ্যাপ্টারের মধ্যে। তো একটু মনোযোগ দিয়ে শুনি। প্রথমত এই জড়বস্তু এবং প্রোটোপ্লাজম দুই ভাগে ভাগ করা হয়েছে। ওইটাকে নিচেও আনা যায় রঞ্জন, এটাকে নিচেও আনা যায় ভাই, প্রথমবার দেখলাম জীবনে। টিচাররা নিচে নিয়ে ক্লাস নেয়, আমরা আমরা তো আমি তো আরো উপর থেকে নিই। আচ্ছা, যাই হোক, নিচে নিলে সুবিধা আছে। আচ্ছা, প্রোটোপ্লাজমের মধ্যে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমাদের সব জায়গায় নেওয়া যায় না। এটা আমি গুড নোটস ইউজ করি তো উইন্ডোজ এর মধ্যে। তো গুড নোটস অন্য কেউ ইউজ করে না, আমি এটা নিজে নিতে পারতাম না, এখন পারলাম।
ফার্স্ট টাইম। আচ্ছা, যাই হোক। তো যেটা বলতেছিলাম যে এখানকার মধ্যে এই প্রোটোপ্লাজমের মধ্যে ২ ভাগে আবার ভাগ করব আমরা, কোষ ঝিল্লি, সাইটোপ্লাজম আর নিউক্লিয়াস। তো আমরা একটু ডায়াগ্রাম দেখলে আরো ক্লিয়ার হবে। ডায়াগ্রাম দেখি, ছোটবেলার পড়া, আবার একটু ডায়াগ্রামটা দেখি। তো ডায়াগ্রামটা এরকম, একটা সেলের ছবি। সেলের ছবির মধ্যে বাইরে থাকে হচ্ছে আমাদের সেল মেমব্রেন, কোষ প্রাচীর, এবং মাঝখানে থাকে হচ্ছে টোটাল প্রোটোপ্লাজম। তো প্রোটোপ্লাজম এটাকে যদি তুমি ভাঙো, ভাঙলে আসবে দুইটা জিনিস, এই নিউক্লিয়াস একটা পার্ট আর বাদ বাকি পার্ট সাইটোপ্লাজম। তার পরবর্তীতে এই কথাটাই লিখছে এখানে। তো ২ ভাগে ভাগ করা হয়েছে প্রোটোপ্লাজমকে। প্রোটোপ্লাজম এবং আরেকটা যেটা জড়বস্তু, এটার মধ্যে আসবে কোষ প্রাচীর। এই যে জড়বস্তু এই পার্টটা, এগুলো, এটা হচ্ছে জড়বস্তু আমাদের কোষ প্রাচীর। যদিও এটা পুরাটার মধ্যে কোষ প্রাচীর, কোষ ঝিল অনেক কিছু দেখা যাচ্ছে, বাট আমরা বুঝিনি এটা কোষ প্রাচীর। ২ ভাগে ভাগ করতে পারি, প্রথমে জড়বস্তু এবং জীবিত বস্তু। জীবিত বস্তুর মধ্যে হচ্ছে প্রোটোপ্লাজম। প্রোটোপ্লাজমকে আবার ২ ভাগে ভাগ করব। কোষ ঝিল্লি, এটা আলাদা একটা সাইডে মনে রাখি, মেইনলি ২ ভাগে ভাগ করব, সাইটোপ্লাজম আর নিউক্লিয়াস। ছোটবেলা থেকে যেটা ভাবে পড়ে আসছে, এখানে ডিটেইলস এর কিছু নাই। নিউক্লিয়াসের আবার ৪টা ভাগ, ছোটবেলায় যেটা পড়ে আসছে, নিউক্লিয়ার এনভেলপ, নিউক্লিওপ্লাজম, নিউক্লিওলাস, নিউক্লিয়ার রেটিকুলাম বা ক্রোমোজোম। এগুলোও যদি ভুলে যাই তাহলে আবার একটু দেখি। এই যে এটা হচ্ছে আমার একটা ক্রোমোজোম না, টোটাল একটা নিউক্লিয়াসের ছবি। তো নিউক্লিয়াসের মধ্যে এই যে কালো জায়গাটা, এই কালো এরিয়াটা নিউক্লিওলাস। টোটালটা নিউক্লিয়াস, কালো জায়গাটা নিউক্লিওলাস। মাঝখানে যে ফাইবারের মতো এগুলা, এটা হচ্ছে ক্রোমাটিন ফাইবার। তারপরে এটা যে থকথকে তরলের মধ্যে অবস্থিত, সেটা হচ্ছে ক্রোমাটিন তন্তু। ক্রোমাটিন না, সরি, ক্রোমাটিন তন্তু না, নিউক্লিওপ্লাজম। নিউক্লিওপ্লাজম আর ক্রোমাটিন তন্তু হচ্ছে ফাইবার লাইক জিনিসটা। তো এই কয়েকটা জিনিস, এবং নিউক্লিয়ার মেমব্রেন হচ্ছে বাইরে থাকে। বাইরে দিয়ে নিউক্লিয়ার মেমব্রেন, ৪টা পার্ট আছে, জাস্ট ৪টা পার্ট নাম মনে রাখতে পারলে এখান থেকে হবে। সাইটোপ্লাজমের মধ্যে বিভিন্ন ধরনের অঙ্গাণু আছে, ২ ভাগে ভাগ করা হয়েছে। যেটার মধ্যে লেয়ার আছে, ঝিল্লি আছে, ওটাকে বলে ঝিল্লিবদ্ধ অঙ্গাণু। যেটার মধ্যে ঝিল্লি নাই, ওটা হচ্ছে ঝিল্লিবিহীন অঙ্গাণু। এখন কথা হচ্ছে ভাই, ঝিল্লিবদ্ধ, ঝিল্লিবিহীন এগুলো কিভাবে মনে রাখবো? মনে রাখার একটা টেকনিক দেখো। টেকনিক হচ্ছে, ঝিল্লিবিহীন একটা মামা আছে তোমার, যে মামার ঝিল্লি নাই। ঝিল্লিবিহীন মামারা সেরা, টেকনিক এরকম। তো এটার মিনিংটা কি? মিনিংটা হচ্ছে, ঝিল্লিবিহীন অঙ্গাণু, মা দিয়ে মাইক্রোটিউবিউল, মায়েতে মাইক্রোফিলামেন্ট, রা দিয়ে রাইবোজোম, সেরাতে সেন্ট্রিওল। সবগুলো বের করতে পারবো না, ফারিয়া। তো ঝিল্লিবিহীন মামারা সেরা। তো ঝিল্লিবিহীন অঙ্গাণুগুলোর মধ্যে তাহলে মাইক্রোটিউবিউল, মাইক্রোফিলামেন্ট, সাথে সাথে বলে ফেলবে ইন্টারমিডিয়েট ফিলামেন্ট। তার পরবর্তীতে রাইবোজোম। রাইবোজোম কই থেকে আসলো? এই যে রা দিয়ে রাইবোজোম, সেরা দিয়ে হচ্ছে সেন্ট্রিওল। এই প্রশ্নটা কিন্তু হাজারবার করে আসা প্রশ্ন, যে সেন্ট্রিওল এটা কি ঝিল্লিবদ্ধ নাকি ঝিল্লিবিহীন? তো বলবে যে ভাই এটা ঝিল্লিবিহীন অঙ্গাণু। পরবর্তীতে ঝিল্লিবদ্ধ অঙ্গাণু কোনগুলা? বাকি যারা যারা থাকে, তাহলে এটা তো আমার আর এক্সট্রা করে পড়ার কোনো প্রয়োজন নাই। বাকি যারা সবাই ঝিল্লিবদ্ধ অঙ্গাণু, ইজি জিনিস। তো আমাদের এতক্ষণ ধরে পড়লাম নিউক্লিয়াসে ভাগ করতে পারি এবং সাইটোপ্লাজমে অংশ ভাগ করতে পারি। তো সাইটোপ্লাজমের মধ্যে আছে ২ ধরনের অঙ্গাণু, ঝিল্লিবদ্ধ এবং ঝিল্লিবিহীন। ঝিল্লিবিহীন অঙ্গাণুগুলো মনে রাখার টেকনিক হচ্ছে মামারা সেরা, আর নিউক্লিয়াস তো নিউক্লিয়াসই। আর অপরপক্ষে সাইটোপ্লাজমের কিছু মাতৃকা থাকে, যেটাকে বলে সাইটোজোল, না পড়লেও সমস্যা নেই। এখন প্রশ্ন তোমার কাছে, তাহলে দেখে দেখে বলো তো, কোষ ঝিল্লি এটা কি জীবিত নাকি জড়? এটা কিন্তু হঠাৎ করে পরীক্ষা আসলে আমাদের মাথায় না আসতে পারে। কোষ ঝিল্লি হচ্ছে একটা কিন্তু জীবিত বস্তু, সজীব বস্তু। অপরপক্ষে জড় বস্তুর মধ্যে আসে কোষ প্রাচীর, এবং আরো আদার্স যা যা আসবে সব আসবে জড় বস্তুর মধ্যে। তো এখন পরবর্তী টপিক, জড়বস্তুর মধ্যে ভাইয়া যা আরো যা যা আছে, ওইটার মধ্যে কিছু সঞ্চিত পদার্থ পাবো, কিছু নিঃসৃত পদার্থ পাবো, আর কিছু বজ্র পদার্থ পাবো। তুমি বজ্র পদার্থগুলো পড়ার দরকার নেই তোমার। তুমি জাস্ট একটা কাজ করতে পারো, এখান থেকে বজ্রগুলা দরকার নাই, নিঃসৃত পদার্থ এবং সঞ্চিত পদার্থগুলো মনে রাখতে পারবো। তো ভাইয়া আমরা খাই কি? আমরা খাই হচ্ছে কার্বোহাইড্রেট, প্রোটিন আর লিপিড, ৩টা জিনিস। অ্যাজ আমরা ৩টা জিনিস খাই, এই ৩টা জিনিস আমাদের সঞ্চিত থাকবে। সিম্পল। এই ৩টা জিনিসই সঞ্চিত থাকবে। তো কার্বোহাইড্রেট, প্রোটিন, লিপিড, এই ৩টা জিনিস সঞ্চিত থাকবে, এতটুকু একটু মনে রাখবো।
এক সেকেন্ড একটু দেখা এতটুকু, আমি ইমার্জেন্সি কল আসতেছি। আদনান কল দিচ্ছিল মনে হয়, আদনান মনে হয় কল দিচ্ছিল। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। তাহলে এখানে আসি যে সঞ্চিত পদার্থগুলোর মধ্যে তাহলে তিনটা জিনিস আছে, কার্বোহাইড্রেট, প্রোটিন, লিপিড। নিঃসৃত পদার্থগুলোর মধ্যে আসবে আমাদের আমাদের শরীরের মধ্যে হরমোনের মতোই কি এনজাইম আছে। হরমোন এনজাইম কিন্তু সেম। আর এনজাইম দেখতে কালারফুল, হরমোনও কালারফুল। কালারফুল জিনিসটা মানে হচ্ছে পিগমেন্ট। অথবা তুমি একটা জিনিস টেকনিক দিয়ে মনে রাখতে পারো, হাই পেন, এই টেকনিক দিয়ে মনে রাখতে পারো। এইচ দিয়ে হইতেছে হরমোন, পি দিয়ে হইতেছে পেকটিন। পেকটিন কোথায়? পিগমেন্ট। আর ই দিয়ে এনজাইম, আর এন দিয়ে হচ্ছে নেকটার। হাই পেন দিয়ে চারটা মনে রাখা যায়। তাহলে এখান থেকে এই ছকটা একটু মনে রাখতে হবে আমাদের। তো ছকটা মনে রাখতে পারলে একটা বেটার প্রিপারেশন হবে আশা করি। ছকটা পড়া হয়ে গেলে তারপরে টপিকে চলে আসি। তারপরে মনে হয় আচ্ছা, পরবর্তীতে পরের টপিক হচ্ছে কোষ প্রাচীর। তো কোষ প্রাচীর থেকে কি পড়া লাগবে? ওয়ান কাইন্ড অফ অনেক কিছুই পড়া লাগবে। মূল কথা, কিছু যদি নাও পারি আমরা দুইটা জিনিস পড়বো। কোষ প্রাচীরের মূল উপাদান হচ্ছে সেলুলোজ। তো এই কথাটা পড়বো শুধু, মানে কিছু যদি অ্যাটলিস্ট একটা টপিক পড়তে হয়, বলবে যে কোষ প্রাচীরের মূল উপাদান হচ্ছে সেলুলোজ, প্রধান উপাদান। আরো যদি বলে যে কোষ প্রাচীরে আর কি কি থাকে, তো বলবে যে হেমিসেলুলোজ, একটিন, গ্লাইকোপ্রোটিন, হ্যান ত্যান অনেক কিছু। পরবর্তীতে এখানে আরো কিছু কথা আছে যে সূক্ষ্ম গঠনের মধ্যে উদ্ভিদের প্রধান কোষ প্রাচীরের প্রধান উপাদান হচ্ছে সেলুলোজ। এখানে আরো কিছু কথাবার্তা পাবো, যেমন 1 থেকে 3,000 সেলুলোজ অণু মিলে তৈরি করা হচ্ছে সেলুলোজ চেইন। 100টা সেলুলোজ চেইন মিলে তৈরি করা হচ্ছে ক্রিস্টালাইন মাইসিলি। এই জিনিসগুলো দাগাও, তারপর আমার নিজে নিজে বলবা ফারিয়া কিভাবে কি গঠিত হয়। মাইসিলিকে বলা হয় কোষ প্রাচীরের ক্ষুদ্রতম গাঠনিক একক। এই প্রশ্নটাও আসে যে কোষ প্রাচীরের ক্ষুদ্রতম গাঠনিক একককে কি বলা হয়। 20টা মাইসিলি মিলে তৈরি করবে একটা মাইক্রোফাইব্রিল, 250টা মাইক্রোফাইব্রিল মিলে তৈরি করবে একটা ম্যাক্রোফাইব্রিল, আর আলটিমেটলি তৈরি করবে একটা তন্তু। তো এই জিনিসটাকে যদি আরো আমরা সুন্দর করে সাজাই তাহলে এরকম আসবে যে একটা চিন্তা করি, এটা একটা কোষ প্রাচীর। কোষ প্রাচীর হচ্ছে তন্তু দিয়ে গঠিত। এখন তন্তু দিয়ে গঠিত হইলেও এটা সব থেকে ছোট ফরম্যাট হচ্ছে সেলুলোজ। তো বলতো সেলুলোজ কয়টা লাগবে? 100টা সেলুলোজ হ্যাঁ, লাগবে। 100টা সেলুলোজ মিলে কি তৈরি করবে? একটা ক্রিস্টালাইন মাইসেলি গঠন করবে। ক্রিস্টালাইন মাইসিলি গঠন করবে 100টা মিলে? আচ্ছা, নাকি 1000 থেকে 3000 সেলুলোজ মিলে তৈরি করবে সেলুলোজ চেইন? 1 থেকে 3000 সেলুলোজ মিলে। তো এখানে আমরা লিখবো এইভাবে যে 1 থেকে 3000 সেলুলোজ মিলে তৈরি করবে একটা সেলুলোজ চেইন। পরবর্তীতে 100টা সেলুলোজ চেইন মিলে তৈরি করবে একটা ক্রিস্টালাইন মাইসিলি। এই মাইসিলি হচ্ছে কোষপ্রাচীরের ক্ষুদ্রতম গাঠনিক একক। তারপরে কয়টা মাইসিলি? এরপর 20টা মাইসেলি মিলে মাইক্রোফাইব্রিল গঠন করবে। তারপরে কয়টা মাইক্রোফাইব্রিল মিলে কি ম্যাক্রোফাইব্রিল কয়টা? 250টা মাইক্রোফাইব্রিল মিলিত হয়ে একটা ম্যাক্রোফাইব্রিল হ্যাঁ। গঠন করবে। তারপরে কয়টা ম্যাক্রোফাইব্রিল মিলে তৈরি করবে একটা তন্তু? অসংখ্য। অসংখ্য। তো আমরা যদি এই ফ্লো চার্টটা মনে রাখতে পারি কয়টা মিলে কি কি তৈরি করে, তাহলে তোমার ওই টপিকটা ইজি হবে। তাহলে তুমি এরকম একটা ফ্লো চার্ট বানাবা, শর্টকাটে লিখে রাখবো ওই কোনায়। তো এটা গেল কোষ প্রাচীরের গাঠনিক উপাদান। কোষ প্রাচীরের কাজ, এখান থেকে ইম্পর্টেন্ট কোনো কাজ নাই। মেন কাজ হচ্ছে দৃঢ়তা প্রদান করা,
করা একটা উদ্ভিদের মধ্যে। কোষ প্রাচীর গেল, বাকি কি থাকে? প্রোটোপ্লাস্ট। আমরা একটু আগে বললাম যে একটা সেলকে ভাঙলে আসে দুইটা জিনিস, একটা হচ্ছে নির্জীব উপাদান মানে সেল কোষ প্রাচীর, আর আরেকটা আছে জীবিত উপাদান যেটা হচ্ছে প্রোটোপ্লাস্ট বা প্রোটোপ্লাজম। দুইটা জিনিস আসে, কোষ প্রাচীর এবং প্রোটোপ্লাজম। প্রোটোপ্লাজমকে আবার ভাঙলে আসে সাইটোপ্লাজম আর নিউক্লিয়াস। এখন আসি পরের কথাতে। তো প্রোটোপ্লাজমের মধ্যে সাইটোপ্লাজম নিউক্লিয়াস আছে। প্রোটোপ্লাজমের যে অংশটা থাকে, যেমন এই ছবিটার দিকে খেয়াল করলে বুঝবা এটা টোটালটা প্রোটোপ্লাজম। এই টোটাল এরিয়াটা এভাবে ঘুরতে থাকে আস্তে আস্তে, এই যে এদিকে যায় এদিকে যায় এদিকে যায়, এভাবে ঘুরতে থাকে। তো ঘোরার বিন্যাস মানে চলন দুই রকমের হয়। তো এটা পরীক্ষা আসে, দুই ভাবে ঘুরতে পারে কোষ প্রাচীরের আহ, মানে কোষের ভিতরের জিনিসগুলো। একটাকে বলা হয় একমুখী আবর্তন। একমুখী আবর্তন হচ্ছে যেটা একদিকে চলে শুধুমাত্র। তো মনে রাখার টেকনিক হচ্ছে একমুখী আবর্তন পাতা ঝাঁঝি। তো কিভাবে মনে রাখবো? মনে রাখবো যে এক পাতা, তো একমুখী আবর্তন পাতা দিয়ে পাতা ঝাঁঝি। বহুমুখী আবর্তন মানে একটা কেন্দ্রকে ঘুরে অনিয়মিত ভাবে ঘুরে। তো অনিয়মিত এই ওয়ার্ডটা মনে না রাখলেও সমস্যা নাই। তুমি বহুমুখী আবর্তনের এক্সাম্পল কোনটা, এটা কিভাবে মনে রাখবে? মনে রাখার টেকনিক হচ্ছে বাকিগুলো, যা যা বাকি থাকবে ওগুলো সব সব হচ্ছে বহুমুখী। অথবা তুমি এভাবে মনে রাখতে পারো, ট্রেড ওয়ার্ডটা আছে এখানে, ট্রেড। তো ট্রেড করা মানে বাণিজ্য করা। আমরা অনেক সময় শুনছি না যে বহুমুখী বাণিজ্য, তো ওরকম ভাবে বহুমুখী বাণিজ্য, বহুমুখী ট্রেড। তো ট্র্যাডিশনিয়া যেটা বা ট্রাডিশন শিয়া কিছু একটা নাম হবে, ট্রেড ওয়ার্ডটুকু মনে রাখবো, এটা বহুমুখী আবর্তন। একমুখী আবর্তন হচ্ছে পাতাজাহাজি। আবর্তন কি? একটা উদ্ভিদ কোষের মধ্যে ঘূর্ণন। এতটুকু হলে আমরা কোষ প্রাচীরের শেষ হয়ে গেলে তারপর আসবে কোষের ঝিল্লির মধ্যে। তো আবারও কোষে নাকি কোষেন, কোষ ঝিল এটাকে জীবিত নাকি মরে গেছে? জীবিত। জীবিত। কোষ প্রাচীর থেকে যদি ভাই একটা দুইটা কোশ্চেন আসে, বলবে যে ফ্লুইড মোজাইক মডেল এটা কার সাথে সংশ্লিষ্ট? এতটুকু তো পারতে হবে আমাদের, কোষ ঝিল্লির সাথে সংশ্লিষ্ট ফ্লুইড মোজাইক মডেল। তুমি যেন এটা পরীক্ষার হলে পারো। ফ্লুইড মোজাইক মডেল কোষ ঝিল্লির সাথে রিলেটেড। পরের টপিক, ফ্লুইড মোজাইক মডেল কে দিছে? সিঙ্গার এবং নিকেলসন। এই অনেক বিজ্ঞানীর নাম পড়তে হয় না, যে কয়টা বলতেছে ওই কয়টা বিজ্ঞানীর নাম তোমার পড়তে হবে, কারণ এটা বইয়ের এমসিকিউতে আছে, আজিবুর স্যারের বইয়ের এমসিকিউতে। সিঙ্গার এবং নিকলসন উনি সবার প্রথমে দিয়েছিল ফ্লুইড মোজাইক মডেল। এখন কোশ্চেন, পরে কোশ্চেন, ফ্লুইড মোজাইক মডেলের কথাগুলা কি? মনে রাখার টেকনিক হচ্ছে মানে কথা কি বলতে কি কি আছে ফ্লুইড মোজাইকের মধ্যে। এই মডেলের আরেক নাম হচ্ছে আইসবার্গ মডেল। আইসবার্গ কেন বলা হয় এটা ছোটবেলায় পরীক্ষা আসতো এইচএসসি তে, আমরা এখন মনে রাখবো যে কেন আইসবার্গ বলা হয়, সমস্যা নেই। আচ্ছা, এখানে আগে একটা টেকনিক লিখে রাখছিলাম আমি, যে ফাঁসিয়ে মা কই গেলে, ফাঁসিয়ে মা কই গেলে। তো এই টেকনিক দিয়ে আমরা বের করতে পারবো যে কোষ ঝিল্লির বা এই ফ্লুইড মোজাইক মডেলের মধ্যে কি কি পাওয়া যায়। তুমি বলবা যে ফসফেট বাইলেয়ার, এখান থেকে প্রথমে ফাঁসি দিয়ে হইতেছে ফসফেট বাইলেয়ার, তারপর মাতে হইতেছে মেমব্রেন প্রোটিন, পরবর্তীতে কই দিয়ে হইতেছে কোলেস্টেরল, গেলিতে হইতেছে গ্লাইকোক্যালিক্স। তোমার আগে এই চারটা নাম পড়তে হবে। এই চারটা নামের মধ্যে মানে বলতে হবে যে কোথায় কি থাকে। কোথায় কি থাকে বলতে ফ্লুইড মোজাইক মডেলের মধ্যে কি কি থাকে তুমি যেন চারটা নাম বলতে পারো, ফাঁসি মা কই গেলে দিয়ে। পরের কোশ্চেন, এখানে যে ফসফেট বাইলেয়ার থাকে, এখানে ইম্পর্টেন্ট কিছু নাই, 40% লিপিড এবং 60% প্রোটিন, পারলে এটা দেখে রাখতে পারো, না পারলে সমস্যা নেই। ফার্দারমোর এখানে মেমব্রেন প্রোটিন নামে একটা টপিক আছে। তো মা দিয়ে ছিল মেমব্রেন প্রোটিন। এই মেমব্রেন প্রোটিন আবার দুই ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে ইন্টিগ্রাল প্রোটিন। ইন্টিগ্রাল মানে যেটা পুরো এরিয়া জুড়ে থাকে, আর পেরিফেরাল প্রোটিন যেটা পেরিফেরিতে ছোট ছোট করে থাকে। আমরা একটু ছবি দেখলে আরো একটু ক্লিয়ার হবে ফ্লুইড মোজাইক মডেলের। তো এটা হচ্ছে ফসফেট বাইলেয়ার। তো এই বাইলেয়ারের মধ্যে এটা হচ্ছে ফসফেটের হেড আর টেল। ইন্টিগ্রাল প্রোটিন আর পেরিফেরাল প্রোটিন দেখি, এই পার্টটা হচ্ছে টোটালটা ইন্টিগ্রাল প্রোটিন। ইন্টিগ্রাল মানে পুরো এরিয়া জুড়ে থাকবে।
আর পেরিফেরিতে যেটা থাকবে ছোট আকারে, ওটা হচ্ছে পেরিফেরাল প্রোটিন। গেল দুইটা। মা দিয়ে হইতেছে মেমব্রেন প্রোটিন। বাকি থাকলো কোলেস্টেরল আর গ্লাইকোক্যালিক্স। কোলেস্টেরল হচ্ছে ছোট ছোট এখানে কিছু উপাদান থাকে, ওইটা কোলেস্টেরল। আর গ্লাইকোক্যালিক্স জিনিসটা কি? সংক্ষেপে তুমি লিখবা এখানে গ্লাইকো প্রোটিন আর গ্লাইকো লিপিড, এই দুটাকে যদি আমি মিক্স করি যেটা হবে ওইটা হচ্ছে গ্লাইকোক্যালিক্স। এতটুকুই। দেখো এখানে এইটাই লেখা আছে, গ্লাইকোলিপিড এবং গ্লাইকোপ্রোটিন এই দুটা মিশ্রিত যে অবস্থাটা ওটা হচ্ছে গ্লাইকোক্যালিক্স। পরবর্তীতে আর এখানে কিছু নাই, ফ্লিপ ফ্লপ মুভমেন্ট দেখা যায়, এটা না পড়লেও সমস্যা নেই। কোচিলির মোট শুষ্ক ওজনের 75 হচ্ছে লিপিড। এই কথাটা বইয়ের এমসিকিউতে আছে, তুমি একটা কাজ করবা ভাইয়া, যে এই পুরা চ্যাপ্টারের মধ্যে কত পার্সেন্ট কি কি থাকে এটা তো আর মুখস্থ করা কোয়াইট ইম্পসিবল। যার কারণে তুমি একটা খাতার পেজের মধ্যে যেমন এই কোষঝিল্লি শুষ্ক ওজনে 75 থাকে লিপিড, এই লাইনটা লিখে রাখবো, অথবা লিপিড 75% থাকে এতটুকু লিখে রাখবো, যেন পরীক্ষার হলে 75টা মনে থাকে। আর কিছু না মনে থাকুক, 75 মনে থাকলে আমরা যেন অপশন দেখে পরীক্ষার হলে পারি এটা। তো আমাদের মোটামুটি অনেক কিছু গেল, পরবর্তীতে এগুলো লাগবে না। এখানে কিছু ইম্পর্টেন্ট কথা আছে। হোয়াট ইজ মাইক্রোভিলাই? এই প্রশ্নটা, মাইক্রোভিলাই জিনিসটা কি? অন্ত্রের এপিথেলিয়ামের বাইরে আঙ্গুলের মতো প্রক্ষেপিত কিছু অংশ থাকে, কিছু প্রক্ষেপণ থাকে, এই প্রক্ষেপণগুলোকে বলে মাইক্রোভিলাই। এরকম এই মাইক্রোভিলাই গুলোর কাজ হচ্ছে শোষণ অঞ্চলকে বাড়ায় দেওয়া। পরে ডেসমোনম নোম নামে একটা টপিক আছে, ডেসমোনম খুব ইম্পর্টেন্ট। তো ডেসমোনম হচ্ছে কোষঝিল্লির কোনো কোনো স্থানে টোনোফাইব্রিল নামক অসংখ্য ফিলামেন্ট থাকে, বৃত্তাকার ফিলামেন্ট থাকে। এই টোনোফাইব্রিল সহ বৃত্তাকার অঞ্চলকে বলে ডেসমোজোম। এই লাইনটা বুঝো না বুঝো ভাইয়া পড়তে হবে। টোনোফাইব্রিল সহ বৃত্তাকার অঞ্চলকে বলা হয় ডেসমোজোম। তারপর আসবে ফ্যাগোসোম কি বা ফ্যাগোসাইটিক ভেসিকল কি, আর একটা পিনোসাইটিক ভেসিকল কি। তো দুইটা জিনিসই একটা খাবারকে আবৃত করে, অথবা দুইটা জিনিসে একটা প্রোটেকটিভ মেকানিজম তৈরি করে। তো দুইটা জিনিসই মনে রাখবো যে খাবারকে আবৃত করে, অথবা মনে রাখার টেকনিক হচ্ছে ধরো এরকম যে এখানে একটা কণা আছে, এই কণাকে আবৃত করে রাখবে একটা ফ্যাগোসাইটিক ভেসিকল, একটা পিনোসাইটিক ভেসিকল। ফ্যাগোসাইটিক কে আর পিনোসাইটিক কে? দেখো পিনো ওয়ার্ডের সাথে রিলেটেড হচ্ছে পান করা। তো পান করা বলতে বোঝায় পানি পান করা, আর পান করা হয় তরল। তো তুমি মনে রাখবা যে তরল পদার্থকে, মানে তরল পদার্থ রিলেটেড কোন একটা যদি লাইন পাই তাহলে ওইটা দেখাবো পিনোসাইটিক ভেসিকল। আর কঠিন পদার্থ রিলেটেড কোন একটা লাইন যদি পাই, কঠিন খাদ্যদ্রব্যকে আবৃত করে রাখে, তাহলে ওইটা দেখাই দিব হচ্ছে ফ্যাগোসাইটিক ভেসিকল। তো এখান থেকে 4টা টপিক, মাইক্রোভিলাই কি, ডেসমোজোম কি, ফ্যাগোসাইটিক ভেসিকল কি, আর পিনোসাইটিক ভেসিকল কি, এটা আমাদের লাগবে পরীক্ষায়। বলো। ভাই যে রেজিনা থেকে যখন ক্লাস করাইছে তখন এখানে 5 নাম্বারে টাইট জাংশন এড করছে, হুম এটা হুম কি? হুম। টাইট জাংশন হচ্ছে একটা সেল থেকে আরেকটা সেলের মধ্যে এখানে কিছু জাংশন থাকে, যেটাকে বলে টাইট জাংশন। একটা সেল আরেকটা সেলের মধ্যবর্তী জাংশন মানে হচ্ছে সংযোগ, একটা সংযোগ থাকে, ওইটা হচ্ছে টাইট জাংশন। এটাও কি তাহলে এই যে কোষঝিল্লির অবস্থার মধ্যে পড়বে? হ্যাঁ হ্যাঁ, কজিল অবস্থার মধ্যে পড়ে। আর অনেক কিছু আছে এটার মধ্যে অন্যান্য বইতে, বাট নেসেসারি না এত কিছু। আচ্ছা, কোষঝিল্লি এবং কোষ প্রাচীরের মূল পার্থক্য হচ্ছে এটা হচ্ছে জড় মানে মৃত, আর এটা হচ্ছে জীবিত। এটাই মূল পার্থক্য, আর কিছু নাই। পরে চলে আসবো রাইবোজোম। এই পার্টটা সব থেকে ইম্পর্টেন্ট টপিক। প্রথম কথা, রাইবোজোমের কোনো আবরণী নাই। কিভাবে বুঝলাম ভাই রাইবোজোমের কোনো আবরণী নাই, বা কই থেকে বুঝলেন? বলো কই থেকে বুঝলাম। একটু আগে যে আমরা ছক পড়লাম সাবাস, ঝিল্লিবিহীন সাবাস, থেকে পড়লাম। ভেরি গুড। ঝিল্লিবিহীন মামারা সেরা, ওই রা দিয়ে ছিল, রাইবোজোমের কোনো আবরণী নেই। পরে একটা কথা মনে রাখবো, রাইবোজোম সকল জায়গায় থাকে। যেহেতু রাইবোজোম সব জায়গাতে থাকে, যার কারণে রাইবোজোমকে বলা হয় সার্বজনীন অঙ্গাণু। এটা যেন মাথায় থাকে আমাদের, সার্বজনীন অঙ্গাণু কাকে বলা হয়? রাইবোজোমকে। পরে ইকোলাই এর কোষে 25, ইকোলাই কোষের মধ্যে সংখ্যা হইতেছে 20,000 এবং শুষ্ক ওজনের 22% হচ্ছে রাইবোজোম। এটা অনেকবার আসে, শুষ্ক ওজনের 22%।
আচ্ছা, সব জায়গাতে রাইবোজোম থাকে। সবার প্রথমে আলবার্ট ক্লড উনি সবার প্রথমে যকৃৎ কোষে সেন্ট্রিফিউজ করে রাইবোজোম আবিষ্কার করছেন। এগুলো লাগবে না। আলবার্ট ক্লডের নামটা মনে রাখতে পারলেই হবে এখান থেকে। রাইবোজোমের গঠনের মধ্যে পড়বা যে এখানে প্রোটিন থাকে এবং আরএনএ থাকে। এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট যে রাইবোজোমের মধ্যে থাকে কি? তো বলবা যে প্রোটিন থাকে এবং আরএনএ থাকে। পরের কোয়েশ্চেন যে প্রোটিন এবং আরএনএ এর অনুপাত কত? তুমি বলবা 1:1 রেশিওতে থাকে। পরে ভালো 1:1 বুঝতে পারছো। পরের টপিক হচ্ছে রাইবোজোম আবার কয় প্রকার? রাইবোজোমের মূল কাজ কি? প্রোটিন সংশ্লেষ করা। রাইবোজোম কোষের প্রোটিন ফ্যাক্টরি বলা হয়। এটা কিন্তু বারবার আসবে। প্রোটিন ফ্যাক্টরি কাকে বলা হয়? তুমি বলবা যে রাইবোজোমকে। পরের কোশ্চেন রাইবোজোম দুই প্রকারের হইতে পারে। একটা হইতে পারে 70s রাইবোজোম আর একটা 80s রাইবোজোম। 70s থেকে হইতেছে নিম্ন শ্রেণীর প্রাণীতে আর 80s থাকে হচ্ছে উচ্চ শ্রেণীর প্রাণীতে। 70s রাইবোজোমকে ভাঙলে পাবা 30s এবং 50s দুইটা সাব ইউনিট আছে। আর অপরপক্ষে 80s রাইবোজোমের মধ্যে থাকবে 30s এবং এই যে প্রকৃত কোষিতে মানে উন্নততের মধ্যে 40s এবং 60s এই দুইটা সাব ইউনিট যদি অ্যাড করি তাহলে আসবে 80s। 80s হচ্ছে উচ্চ শ্রেণী বা প্রকৃত কোষের মধ্যে। এখান থেকে এতটুকু জানবো। আবারও বলি রাইবোজোমকে বলা হয় সার্বজনীন অঙ্গাণু। রাইবোজোমের মধ্যে সকল জায়গায় থাকে বলে সার্বজনীন অঙ্গাণু বলা হয়। আর একটু আগে একটা ছিল যে ফ্লুইড মোজাইক মডেলকে কেন আইসবার্গ মডেল বলা হয়? কারণ এখানে প্রোটিনগুলা লিপিডের মধ্যে ভেসে থাকে। তো লিপিড বাইলেয়ার গুলোর মধ্যে প্রোটিনগুলো এভাবে ভেসে থাকে যার কারণে এটা আইসবার্গের মতো তৈরি হয়। আইসবার্গ মানে বলতে বোঝায় একটা জায়গার আইসবার্গ তো বুঝি। একটা সাগর, এই সাগরের মধ্যে আইস একটু, একটু করে মানে একটু, একটু করে উঁচা হয়ে থাকে। আশা করি এটা পারবো, সমস্যা নেই। আইসবার্গ কেন বলা হয় এটা লাগবে না। পরের টপিক গোলগি বডির আরেকটা নাম কি দেখো এখানে লিখে দিছি। গোলগি বডির আরো কিছু নাম ইডিওজোম, ডিকটারজোম, লাইপোকন্ড্রিয়াম। গোলগি বডি সবগুলো নাম আগে লিখে রাখবো যে গোলগি বডির আর কি কি নাম আছে, ডিকটারজোম, ইডিওজোম, লাইপোকন্ড্রিয়াম। এখানে এখানে যদি বইয়ের ভিতরেও আছে তারপরে ওইখানে লিখে রাখলো। আরেকটা কাজ করতে পারো, যতগুলা নাম আছে ততগুলা একত্র করে ফেলতে পারো। মানে যতগুলা আলাদা আলাদা নাম আছে, যেমন একটু আগে বললাম হচ্ছে প্রোটিন ফ্যাক্টরি কাকে বলা হয়, তুমি বলবো রাইবোজোমকে। তারপরে এখান থেকে প্রশ্ন হচ্ছে গোলগি বডির আরেক নাম কি? গোলগি বডির আরেক নাম হচ্ছে কোষের ট্রাফিক পুলিশ। এটা কিন্তু অনেকবার আসা কোশ্চেন, কোষের ট্রাফিক পুলিশ কাকে বলা হয়? গোলগি বডিকে। পরবর্তীতে এখানে থাকে সিস্টার্নি, ভেসিকল, এগুলা থাকে। এগুলো কিছু লাগবে না, এটাও নেসেসারি না। এখানে পড়বো যে কোষের কার্বোহাইড্রেট ফ্যাক্টরি কাকে বলা হয়। এটা ভুল করে আসবে পরীক্ষায় অবশ্যই, কারণ এটা তাকাই দিবা প্লাস্টিড। তো আসলে প্লাস্টিডকে বলা হয় কোষের রান্নাঘর, নট কার্বোহাইড্রেট ফ্যাক্টরি। গোলগি বডিকে বলা হয় কার্বোহাইড্রেট ফ্যাক্টরি। গোলগি বডিতে আরো অনেকগুলো কাজ আছে, যেমন অপ্রোটিন অংশকে সংশ্লেষ করা। এখানে আমরা যদি একটা ডিফারেন্স তুলি রাইবোজোম আর গোলগি বডির মধ্যে, মূল কথা হচ্ছে এটা হচ্ছে প্রোটিন সংশ্লেষ করে। তাহলে প্রোটিন বাদ দিয়ে বাকি কি থাকে? কার্বোহাইড্রেট আর লিপিড। এটা হচ্ছে অপ্রোটিন অংশ, অংশকে সংশ্লেষ করে। প্রোটিন অংশ একটা আর একটা অপ্রোটিন অংশ। রাইবোজোমের মূল নাম হচ্ছে প্রোটিন সিনথেসিস কারী বা প্রোটিন ফ্যাক্টরি। এটাকে যদি প্রোটিন ফ্যাক্টরি বলি তাহলে এটাকে কি বলবো? কার্বোহাইড্রেট থাকে অপ্রোটিন অংশের মধ্যে, কার্বোহাইড্রেট ফ্যাক্টরি। আর গোলগি বডির আরেকটা কাজ হচ্ছে প্যাকেজিং করে। এই কথাটা মনে রাখতে হয়, প্যাকেজিং করে গোলগি বডি। আর এখানে কিছু নাই, রাইবোজোমকে বলে সার্বজনীন অঙ্গাণু। আলাদা আলাদা যে নাম আছে এদের নামগুলো আলাদা আলাদা লিখে রাখবো। গোলগি বডির আর কি কি নাম আছে, রাইবোজোমের আর কি কি নাম আছে। তো এখান থেকে এগুলোই। পরবর্তীতে আর কি পাবো? আর এখান থেকে আর কিছু পড়ার দরকার নাই। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম নিয়ে কথাবার্তা বলা, তুমি সরাসরি চলে যাবা মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আর অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। দেখো একটা বইতে ছক আছে তোমার বইতে। ও আমি একটু মনে হয় আগে আগে গেছি। আচ্ছা সমস্যা নেই, লাইসোজোম বাকি আছে।
তো আমরা বইয়ের ভিতরে কিছু জিনিস বাকি আছে, মানে বাকি আছে, আবার ওই আগের ছকে চলে আসি। এই যে ঝিল্লিবিহীন মামারা সেরার মধ্যে এখানে একটা টেকনিক লিখছি। টেকনিকটা হচ্ছে এরকম যে LPG1, LPG এটা 1, সবাই দ্বিস্তরী এই ঝিল্লিবদ্ধগুলোর মধ্যে। শুধুমাত্র লাইসোজোম, পারক্সিজোম আর গ্লাইওক্সিজোম, পারক্সিজোম, লাইসোজোম আর গ্লাইওক্সিজোম এগুলো একস্তরী, বাকি সবাই দ্বিস্তরী। এতটুকু আমরা একটু মনে রাখবো, বাকি সবাই দ্বিস্তরী। আর কারাগারে ঝিল্লি নাই, মানে কোনো স্তরই নাই, তার হচ্ছে ঝিল্লিবিহীন মামারা সেরা। তো মামারা দিয়ে মনে রাখা যায়, মাইক্রোটিউবুল, মাইক্রোফিলামেন্ট, ইন্টারমিডিয়েট ফিলামেন্ট। তো এটাই। তো আমরা সবার শুরুতে যদি প্রথম প্রশ্নতে আসি যে লাইসোজোমের আরেক নাম কি? ভাই এখানে LPP তে কি পারক্সিজোম। প্লাস্টিড? পারক্সিজোম, প্লাস্টিড না, প্লাস্টিড দ্বিস্তরী। লাইসোজোমে তাহলে প্রথম কোশ্চেন লাইসোজোম একস্তরী। দ্বিতীয় কোশ্চেন লাইসোজোমের সাথে রিলেটেড স্ফেরোজোম, ওলিওজোম। দুইটা নাম পড়ে রাখবা যে লাইসোজোমের সাথে রিলেটেড কোনগুলো, বা মানে তোমাকে যদি বলে ওলিওজোম কি, তুমি বলবা এটা এক ধরনের লাইসোজোম। বিস্তারিত পড়বা না, জাস্ট ওই ওয়ার্ডটুকু পড়ে পড়ে যাবা। এই চ্যাপ্টারের মধ্যে ওলিওজোম আছে, এই চ্যাপ্টারের মধ্যে স্ফেরোজোম আছে, শুধু নামটা পড়ে যাবা, এখান থেকে আর ভাই এক্সট্রা কিছু পড়বা না। তারপরে স্টেবিলাইজার এবং লেবিলাইজার কার সাথে রিলেটেড, এই প্রশ্নটা যদি করে তুমি বলবা যে ভাইয়া লাইসোজোমের সাথে রিলেটেড। ডিটেলসে যাব না, এতটুকু পড়ে রাখবে। ডিটেলসে যদি যাইতে হয় পুরো বই শেষ করে তারপর আবার এখানে আসবা ডিটেলসে যাইতে হলে। রাসায়নিক গঠন থেকে আর কিছু নাই এখান থেকে। রাসায়নিক গঠনের মধ্যে এটা পড়তে পারো যে লাইসোজোমের মধ্যে 40 to 50% বা 50 ধরনের এনজাইম পাওয়া যায়। আচ্ছা, লাইসোজোমের মেইন ফাংশনটা কি? মেইন ফাংশনগুলো হচ্ছে ফ্যাগোসাইটোসিস। এখানে আরো একটা মেইন কথা আছে লাইসোজোমের মধ্যে। লাইসোজোমকে বলা হয় আত্মঘাতী থলিকা। খুবই ইম্পর্টেন্ট টপিক। তোমাকে বলবে আত্মঘাতী থলিকা কাকে বলা হয়, তুমি বলবে যে ভাইয়া লাইসোজোমকে বলা হয় আত্মঘাতী থলিকা, কারণ এরা ফ্যাগোসাইটোসিস করে নিজেও মরে যায়। এতটুকু মাথায় রাখবো, ফ্যাগোসাইটোসিস করে। পরবর্তীতে আসবে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম দুই রকমের, একটা হচ্ছে রাফ মানে অমসৃণ, আরেকটা হচ্ছে মসৃণ। অমসৃণ গুলো কেন অমসৃণ? কারণ এগুলোর গায়ের মধ্যে রাইবোজোম লাগানো থাকে। রাইবোজোম যেহেতু লাগানো থাকে, তাহলে তুমি বলো তো রাইবোজোমের কাজ কি? রাইবোজোমের মেইন কাজ কি? প্রোটিন, প্রোটিন সিনথেসিস করা। তাহলে যার গায়ে রাইবোজোম লাগানো থাকবে তারও কাজ প্রোটিন সিনথেসিস করা। মানে অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের কাজও প্রোটিন সিনথেসিস করা। মসৃণের কাজ কি তাহলে? অপ্রোটিন অংশ সিনথেসিস করা। এতটুকু মাথায় রাখবা। তারপরে এটাও দেখতে পারো যে মসৃণ কোথায় থাকে, অমসৃণ কোথায় থাকে, একটা পার্থক্য করে দেওয়া আছে বইতে, ওইটাও দেখতে পারো। পরবর্তীতে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের কাজ কি? কাজ হচ্ছে প্রোটোপ্লাজমের কাঠামো হিসেবে কাজ করে। তারপর অমসৃণ রেটিকুলামের কাজ কি? অমসৃণ রেটিকুলাম প্রোটিন কি লেখা এটা? হ্যাঁ, অমসৃণের মধ্যে প্রোটিন সংশ্লেষিত হয়। কেন ফারিয়া অমসৃণের মধ্যে প্রোটিন সংশ্লেষিত হবে? আরেকবার। অমসৃণের গায়ে তো রাইবোজোম ভেরি যুক্ত ঠিক আছে, থাকে না, এই জন্য। ভেরি গুড, ঠিক আছে। আর মসৃণ কোথায় থাকে এবং কি করে? লিপিড। লিপিডের মধ্যে আবার আসবে হরমোন, গ্লাইকোজেন। এগুলো কিন্তু প্রোটিন না, গ্লাইকোজেন একটা কার্বোহাইড্রেট, লিপিড একটা কার্বোহাইড্রেট। তো এই ধরনের, তারপরে ভিটামিন, স্টেরয়েড, এগুলো সংশ্লিষ্ট করবে। তো এই ২টা ৩টা পয়েন্ট পড়ে যাবা, এখান থেকে আর কিছু লাগবে না। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আর গোলগি বডির মধ্যে মূল পার্থক্যটা কি? মূল পার্থক্যটা হচ্ছে সকল প্রকৃত কোষে থাকে, বাট এখানে গোলগি বডি সকল প্রকৃত কোষে থাকে না, স্পেশালি প্রাণী কোষে অধিক। তো তোমার এই লাইনটা তুলে দিয়ে বলবে যে এটা কার সাথে সংশ্লিষ্ট, তুমি বলবে যে ভাই এটা গোলগি বডির সাথে সংশ্লিষ্ট। পরীক্ষার হলে এটা পাওয়া যাবে, এই পার্থক্য থেকে প্রশ্ন আসে। তারপর গোলগি বডির আমরা কোনো ধরনের কাহিনী পড়ি নাই। গোলগি বডি হচ্ছে দ্বিস্তরী এবং গোলগি বডির প্রাচীরটা হচ্ছে মসৃণ। অপরপক্ষে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের প্রাচীর মসৃণও হতে পারে, অমসৃণও হতে পারে। এতটুকু পড়লেই এখান থেকে হয়ে যাবে। মসৃণ অমসৃণের মধ্যে যে যে পার্থক্যের কথা বলতেছিলাম,
এই পার্থক্যটা জাস্ট মাথায় রাখতে হবে। তো অমসৃণের মধ্যে প্রোটিন বিপাক হবে এবং এটা থাকবে অগ্নাশয় মিউকাস কোষের মধ্যে। অপরপক্ষে মসৃণে যা যা থাকে এটা আমরা পড়বো না, কারণ এটা আমরা জানি কোথায় থাকে, এত কিছু পড়ার দরকার নেই। এখান থেকে দুইটা জিনিস পড়বো, অগ্নাশয় এবং মিউকাস কোষে থাকে অমসৃণ, মানে যেটা প্রোটিন সংশ্লেষ করে। বাকিগুলা ওটা আমার জানা দরকার নেই, নট নেসেসারি। আচ্ছা, পরে একটা ইম্পর্টেন্ট কথা মনে রাখতে পারো যে একটা হচ্ছে, এটা হচ্ছে রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, আর এটা হচ্ছে স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। তো জেনারেলি রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ের মধ্যে রাইবোজোমগুলো দানার মতো লেগে থাকে। রাইবোজোমগুলো যদি উঠায় দাও তাহলে কি হবে? স্মুথ হয়ে যাবে। তাহলে মসৃণ হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, তো এটাই। তো এই স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম তৈরি হয় রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে। তাহলে একটা প্রশ্ন ভাই, রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আবার কই থেকে আসে? এটা আসে নিউক্লিয়ার পর্দা থেকে। নিউক্লিয়ার পর্দা মানে নিউক্লিয়ার মেমব্রেন থেকে। এতটুকু, এখান থেকে এতটুকুই, এখানে আর কিছু নেই। পরবর্তীতে মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়ার আরেক নাম খুব সুন্দর করে তোমরা নোট করে ফেলবো। মাইটোকন্ড্রিয়াকে বলা হয় কোষের পাওয়ার হাউস। তো এখান থেকে না দাগাইয়া তুমি নোটও করে ফেলতে পারো যে মাইটোকন্ড্রিয়া মানে টান দিয়ে পাওয়ার হাউস, তারপরে গোলগি বডি টান দিয়ে কোষের ট্রাফিক পুলিশ, অথবা স্ল্যাশ দিয়ে কার্বোহাইড্রেট ফ্যাক্টরি, ওইভাবে। তারপর মাইটোকন্ড্রিয়া, এখানে যে কার্ল ব্যান্ডা এই ব্যক্তির নামটা পড়তে হয়। কার্ল ব্যান্ডা, উনি সর্বপ্রথম মাইটোকন্ড্রিয়ার নামকরণ করছেন। আচ্ছা, তারপর কোষের আয়তনের 20 ভাগ হচ্ছে মাইটোকন্ড্রিয়া, এই কথাটা মাথায় রাখবো। পরবর্তীতে ভাই আর কিছু নেই এখান থেকে। তারপরে যকৃৎ কোষে 1000 অথবা তার বেশি মাইটোকন্ড্রিয়া থাকে। অ্যামোয়েবাতে আরো বেশি থাকে। অ্যামোয়েবা বা অ্যামিবা কিছু একটা লেখার চেষ্টা করছে, যেটাই থাকুক না কেন আমরা মনে রাখবো যকৃৎ কোষে কয়টার বেশি মাইটোকন্ড্রিয়া থাকে। তুমি বলবো যে ভাই 1000টা বা তার অধিক মাইটোকন্ড্রিয়া থাকে, আর অ্যামোয়েবাতে আরো বেশি থাকে। হইলো শেষ, মাইটোকন্ড্রিয়া থেকে এগুলা হইলো। মাইটোকন্ড্রিয়ার মধ্যে অনেকগুলা উপাদান থাকে, যেগুলোর মধ্যে একটা হচ্ছে অক্সিজোম। তো অক্সিজোম একটা দানার মতো জিনিস, যেটার মেইন কাজ হচ্ছে ফটোসিনথেসিস না সরি এটিপি সিনথেসিস করা, মানে শক্তি উৎপাদন করা। পরে আরেকটা জিনিস থাকে এটিপি সিনথেসিস এবং ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম, এই নামে আরেকটা অংশই থাকে, সেটার কাজও এটিপি তৈরি করা। তারপর বৃত্তাকার ডিএনএ থাকে। তো তুমি মনে রাখবা এই প্লাস্টিড এবং মাইটোকন্ড্রিয়ার মধ্যে বৃত্তাকার ডিএনএ থাকে। এটা খুবই একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। পরবর্তীতে ডিএনএ না থাকলে মাইটোকন্ড্রিয়ার পক্ষে মেইনলি শ্বসন সম্পন্ন করা হতো না। এখন একটা প্রশ্ন হচ্ছে, মাইটোকন্ড্রিয়াকে কেন পাওয়ার হাউস বলা হয়? পাওয়ার হাউস মানে শক্তিঘর বলা হয়। আর শক্তিঘরের সাথে সাথে আরেকটা কি যেন কথা, যে এটার মধ্যে বৃত্তাকার ডিএনএ থাকে। তো বৃত্তাকার ডিএনএ থাকে বলেই পাওয়ার হাউস মানে শক্তি উৎপন্ন করতে পারে উইথ দ্য হেল্প অফ রেসপিরেশন বা শ্বসন। এখন ভাইয়া শ্বসন কি আবার? আমরা একটু উদ্ভিদ শরীর তত্ত্বতে চলে যাই। শ্বসন, তো শ্বসনের 4টা ধাপ আছে। প্রথমে গ্লাইকোলাইসিস, পাইরুভিক অ্যাসিডের জারণ, তারপরে ক্রেবস চক্র, ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম। এই 4টা জিনিস আছে। 4টা জিনিসের মধ্যে গ্লাইকোলাইসিস হয় কোথায়? সাইটোপ্লাজমে। বাদ বাকি এই টোটাল কয়টা জিনিস হবে মাইটোকন্ড্রিয়ার মধ্যে? তো তোমার এই কয়টা জিনিস মাথায় রাখতে হবে। মাইটোকন্ড্রিয়ার মধ্যে যেহেতু ম্যাক্সিমাম শ্বসনই হয় এবং শ্বসনের মূল কাজ হচ্ছে শক্তি উৎপন্ন করা, যার কারণে মাইটোকন্ড্রিয়াকে বলা হয় শক্তিঘর। আরেকটু জিনিস, আরেকটা ইনফরমেশন অ্যাড করি। এখানে 6, এখানে 6, এখানে 24, টোটাল 36 অণু এটিপি তৈরি হয়। তাহলে ম্যাক্সিমাম পরিমাণে এটিপি কই থেকে আসতেছে? এই কয়টা পার্ট, আর এই কয়টা পার্ট হয় কোথায়? মাইটোকন্ড্রিয়াতে। তার জন্য মাইটোকন্ড্রিয়াকে বলে শক্তিঘর, কারণ এখানে অ্যারাউন্ড 30 অণু মানে এটিপি আসে। এই কথাটা একটু মাথায় রাখবো শ্বসন থেকে। তারপর আরো ভিতরে আরো কিছু কথাবার্তা আছে, যেমন মাইটোকন্ড্রিয়া অ্যাপোপ্টোসিসকে নির্ধারণ করে। পারলে এটা একটু দেখে রেখো।
অ্যাপোপ্টোসিসকে নির্ধারণ করে কি মাইটোকন্ড্রিয়া। পরবর্তীতে এন্ডোসিম্বায়ন্ট বলতে কি বোঝায়? তুমি শুধু মনে রাখবা এন্ডোসিম্বায়ন্ট হচ্ছে ক্লোরোপ্লাস্ট আর মাইটোকন্ড্রিয়া এগুলো। ফার্দারমোর এখানে একই জিনিসই, একই টপিকে মনে হয়, একই টপিকে প্লাস্টিডের পার্টে চলে আসি। তো প্লাস্টিড সবার প্রথমে বিজ্ঞানী শিম্পার উনি প্লাস্টিড নিয়ে আলোচনা করছেন, এবং প্লাস্টিড সকল উদ্ভিদ কোষের মধ্যে থাকে, থাকে না কাদের মধ্যে সেটা পড়তে হবে। এটা পরীক্ষায় খুব ইম্পর্টেন্ট। ছত্রাক, ব্যাকটেরিয়া, সায়ানোব্যাকটেরিয়া এবং প্রাণী কোষের মধ্যে প্লাস্টিড নাই। এই লাইনটা ভালো মতো আমাদের দেখতে হবে, প্লাস্টিড কোথায় কোথায় থাকে না। পরবর্তীতে আরেকটা যে টপিক, যে নীলাভ সবুজ শৈবালে থাইলাকয়েড সৃষ্টি করে এবং থাইলাকয়েড ক্লোরোফিল ধারণ করে। এখানে নীলাভ সবুজ শৈবালের মধ্যে তাহলে ভাইয়া কি হয়? প্লাস্টিড যেহেতু থাকে না, তাহলে থাকে কি? থাকে হচ্ছে থাইলাকয়েড। এই থাইলাকয়েড প্লাস্টিডের মতো কাজ করে, মানে ক্লোরোফিল ধারণ করে রাখে। এই দুইটা লাইন একটু দেখতে হবে। পরবর্তীতে প্লাস্টিডকে যদি ভাঙো তাহলে আসবে বর্ণযুক্ত, এটা হচ্ছে বর্ণহীন বা লিকোপ্লাস্ট। তো লিকোপ্লাস্ট মানে কালার নাই। এখন কালার নাই তো কি সমস্যা কি? সমস্যা নাই কোনো। কালারযুক্ত যেটা ওটা আবার দুই ভাগে ভাগ করা যায়। এটা হচ্ছে ক্রোমোপ্লাস্ট আর এটা হচ্ছে ক্লোরোপ্লাস্ট। ক্লোরোপ্লাস্ট আমরা ছোটবেলা থেকে জানি এটা হচ্ছে সবুজ কালার। অপরপক্ষে বর্ণহীন ওটা হচ্ছে লিকোপ্লাস্ট, কালার নাই। তো এখানে ভাইয়া ক্রোমোপ্লাস্ট এটা কালারযুক্ত, অনেক ধরনের কালার হইতে পারে। কালারের মধ্যে তো অনেকটা কালার আছে, লাল হইতে পারে, বেগুনি হইতে পারে, কমলা হইতে পারে, ব্রাউন হইতে পারে। এমন ভাবে ক্রোমোপ্লাস্টকে কয়টা ভাগে ভাগ করা হয়েছে। রোডোপ্লাস্ট লাল, এই রোডো মানেই লাল, মানে রেড, রেড দিয়ে মনে রাখবো রোডো। ফিওপ্লাস্ট, ফিও মানে বাদামি, এটা তো মানে এমনিও মনে রাখতে হবে পুরো বটানি পড়তে গেলে। জ্যান্থোপ্লাস্ট, জ্যান্থো মানে হলুদ, মনে রাখার টেকনিক হচ্ছে জ্যাকফ্রুট। তো জ্যাকফ্রুট কিরকম? জ্যাকফ্রুট দেখতে হচ্ছে হলুদ, ওভাবে মনে রাখা যায়। পরে দেখো ক্যারাটিনোপ্লাস্ট, তো নামের মধ্যেই অ্যান্সার আছে ক্যারাটিনোপ্লাস্ট, ক দিয়ে ক্যারাটিনো, ক দিয়ে কমলা। তো এই কয়টা কিলো ক্রোমোপ্লাস্ট, ক্লোরোপ্লাস্ট সবুজ, বাকি থাকে হচ্ছে বর্ণহীন প্লাস্টের লিকোপ্লাস্ট, খুব ইম্পর্টেন্ট। তো লিকোপ্লাস্টের মধ্যে কাজ হচ্ছে খাবার সঞ্চয় করে রাখা। আমরা জানি খাবার তিন রকমের, প্রোটিন, লিপিড, কার্বোহাইড্রেট। তিন খাবারের জন্য তিন রকমের লিকোপ্লাস্ট আছে। তো প্রথমে মনে রাখবো অ্যামাইলোপ্লাস্ট। তো অ্যামাইলো, এই অ্যামাইলো ওয়ার্ডটার মিনিংই, এই অ্যামাইলো ওয়ার্ডটার মিনিং হচ্ছে শ্বেতসার। শ্বেতসার মানে শর্করা। পরেরটা হচ্ছে অ্যালিউরোপ্লাস্ট। দেখো কিভাবে মনে রাখবে অ্যালিউরোপ্লাস্ট কি সঞ্চয় করে। তোমার এটা কিন্তু পরীক্ষায় ভুল হয় যে অ্যালিউরোপ্লাস্ট কি সঞ্চয় করে। তো মনে রাখার টেকনিক হচ্ছে অ্যালিউরো রো প্রোটিন, এভাবে অ্যালিউরো প্রোটিন। তুমি এভাবে রেজোনেন্স দিয়ে মনে রাখতে পারো অ্যালিউরো প্রোটিন। ইলায়ো, দেখো ইলায়োর নাম কেমন যেন ভাবি আছে, স্নেহ স্নেহ জাতীয়, ভাবি হইতেছে এরকম, ইলায়ো স্নেহ জাতীয় পদার্থ। তুমি নইলে তুমি এই দুইটা পড়ো, বাকিটা বাকিটা। তো এটা তুমি নাও পড়তে পারো, এটা ক্রস করে দিতে পারো। অ্যামাইলো, অ্যালিউরো, ইলায়ো এগুলা সব লিউকোপ্লাস্ট। অ্যামাইলো কার্বোহাইড্রেট সঞ্চয় করে, অ্যালিউরো প্রোটিন সঞ্চয় করে, বাকিটা বাকিটা ইলায়ো স্নেহ সঞ্চয় করে। তো দেখো ফারিয়া, এখানে কত কিছু দাগানো হয়েছে, কারণ এই অংশটুকু সব থেকে ইম্পর্টেন্ট অংশ এই চ্যাপ্টারের। এখানে কোনো আনইম্পর্টেন্ট কিছু নাই। পরবর্তীতে এই যে এতক্ষণ ধরে যা বললাম সব এখানে আলোচনা করা, পারলে কেউ এগুলো রিডিং দিতে পারো, না পারলে দরকারও নেই, সমস্যা নেই। দেখো এই লাইনটা একটু দেখি, শর্করা জাতীয় খাদ্যের কারখানা কাকে বলা হয়? শর্করা জাতীয় খাদ্যের কারখানা বলা হয় হচ্ছে ক্লোরোপ্লাস্টকে। তাহলে বলো তো কার্বোহাইড্রেট ফ্যাক্টরি কাকে বলা হয়? গোলকি বডিকে। হ্যাঁ, ফ্যাক্টরির বাংলা কি? কারখানা। কার্বোহাইড্রেটের বাংলা কি? শর্করা। ওয়ান কিন্তু একই জিনিসই হয়ে গেল। কিন্তু একই জিনিস হইলেও, একই জিনিস হইলেও ওই কার্বোহাইড্রেট ফ্যাক্টরি মুখস্থ করে রাখবো, এটা হচ্ছে গোলগি বডির সাথে রিলেটেড, আর এটা রিলেটেড হচ্ছে ক্লোরোপ্লাস্টের সাথে। এখন ভাই ক্লোরোপ্লাস্টের সাথে শর্করার কারখানা এই জিনিসটা ভাই কি? ক্লোরোপ্লাস্টের মধ্যে আমরা জানি হয় ফটোসিনথেসিস। ফটোসিনথেসিসের মূল কাজ হচ্ছে গ্লুকোজ তৈরি করা। অপরপক্ষে মাইটোকন্ড্রিয়ার মূল কাজ ছিল শক্তি তৈরি করা। তো আমরা যদি আবার একটু চ্যাপ্টার 9 এ চলে যাই, তাহলে এটি একটু মাথায় রাখবো।
যে টোটাল সালোক সংশ্লেষণ বা ফটোসিনথেসিসের মধ্যে আমাদের মেইনলি কি হয়, মেইনলি কার্বন ডাইঅক্সাইড এবং পানি এগুলা দিয়ে কি হয়, ওগুলা মিলে ক্লোরোফিলের সহায়তায় তৈরি করবে গ্লুকোজ। এটা হচ্ছে বেসিক জিনিস ছিল। তো গ্লুকোজ তৈরি হয় হচ্ছে ক্লোরোপ্লাস্টের মধ্যে। তো ক্লোরোপ্লাস্টের মধ্যে ক্লোরোফিল থাকে বলে গ্লুকোজ তৈরি হয়। এই কয়টা কথা মাথায় রাখবো। তারপর হচ্ছে কোষের রান্নাঘর কাকে বলা হয়, তুমি বলবা যে ক্লোরোপ্লাস্টকে বা প্লাস্টিডকে। পরে ফ্যাক্টরি অফ সিনথেসিস অফ সুগার ইংলিশে দেওয়া থাকলেও যেন পারি। শক্তি রূপান্তরের অঙ্গনও কাকে বলা হয়? এখন ভাই শক্তি রূপান্তরের অঙ্গন আবার কি? এই যে এখানে আলোক শক্তি, এখানে তো আলো লাগবে, আলোক শক্তি রাসায়নিক শক্তিতে পরিণত হচ্ছে। এখানে আছে ইউভি, আলোক শক্তি রাসায়নিক শক্তিতে পরিণত হয়। এটা একটু খেয়াল রাখবো, তাহলেই হবে। এখান থেকে আর কিছু নেই। পরবর্তীতে ক্লোরোপ্লাস্ট দেখতে কিরকম, লেন্সের মতো, এটা যেন আমরা পারি। ক্লোরোপ্লাস্ট এক একটা আকৃতির, যেমন পেয়াল আকৃতির ক্যালাইডোমোনাস। তো ক্যালাইডোমোনাস তুমি মনে রাখবা, আহ, এটা ভাই এমনি দেখলে মনে হয় এটা পেয়ালার মতো, মানে পড়তে পড়তে তোমার মনে হয়ে যাবে। সর্পিল আকৃতির স্পাইরোগাইরা, দেখো এটা হচ্ছে স্পাইরাল, এবার স্পাইরাল থাকে সর্পিল আকৃতির। জালিকা আকৃতির, তো এটা মনে রাখার একটা টেকনিক হচ্ছে উডোগোনিয়াম। দেখো নামটাই কেমন যেন ভেজাল, জিলাপির প্যাচের মতো। অথবা তুমি এটা মনে রাখতে পারো ডগ। তো ডগ জাল দিয়ে আটকায় ফেলবা, এরকম একটা টেকনিক মনে রাখা যায়, উডোগোনিয়াম। তারপরে বাকি থাকে তারকাকৃতির। তারকাকৃতির হচ্ছে জিগনেমা। তো জিগ যে এক আকৃতির তারা, এটা কি পড়তেছি আমরা, পড়তেছি যে ক্লোরোপ্লাস্টের আকার কিরকম, ওই আকারের উপর ভিত্তি করে এক একটা ভাগে ভাগ করা হয়। ফিত আকৃতির বা আংটি আকৃতির, গার্ডেল আকৃতির, উলুথ্রিক্স, এটা শৈবাল ছত্রাক চ্যাপ্টারে আবার যায় পাবো। ফিত আকৃতির বা গার্ডেল আকৃতির কোনটা, উলুথ্রিক্স, এটা পড়তে হবে অ্যাটেনে হও। তারপর এখান থেকে কিছু নাই, সেন্ট্রিওলে চলে আসি। তো সেন্ট্রিওলের মধ্যে মনে রাখতে হবে কোথায় কোথায় সেন্ট্রিওল থাকে না। আদিকোষ, ডায়াটম, ইস্ট এবং আবৃতবীজী। তো একটা টেকনিক আমি নিজে বানাইছিলাম এরকম, যে আ আডাই আডাইতে এই সেন্ট্রিওল থাকে না। আ দিয়ে দুইটা নাম, আদিকোষ, আবৃতবীজী। ডা দিয়ে হইতেছে ডায়াটম, ই দিয়ে ইস্ট। এগুলোর মধ্যে ক্লোরোপ্লাস্ট থাকে না, ক্লোরোপ্লাস্ট না সরি, এই সেন্ট্রিওল থাকে না। সেন্ট্রিওল থেকে আরো কিছু কথাবার্তা, এখানে 9টা ত্রয়ী অনুনালিকা থাকে, এটা দেখতে পারো। এখান থেকে আর ওভাবে কিছু নাই। সেন্ট্রিওলের কাজ, এটা ভাই মোস্ট ইম্পর্টেন্ট। আমি যেটা ক্লাসের শুরুতে বললাম যে সবকিছু না পড়ে তুমি স্পেসিফিক কিছু পড়ো, যেটা সব থেকে ইম্পর্টেন্ট টপিক। যেটার মধ্যে আজকে সব থেকে ইম্পর্টেন্ট টপিক হচ্ছে এটা, যে সেন্ট্রিওলের কাজ কি ভাইয়া। এটা এই চ্যাপ্টারের সব থেকে ইম্পর্টেন্ট কোশ্চেন। কিছু যদি না পারো আজকে এটা শিখে যাই যে সেন্ট্রিওলের কাজ কি। তো মনে রাখার টেকনিক হচ্ছে যত রকমের সুতা জাতীয় কিছু পাবা, ওইটা দাগায় দিবা সেন্ট্রিওলের কাজ। যেমন মাকুতন্তু কোষ বিভাজনের সময় তৈরি হয়, ওটা একটা সুতার মতো জিনিস, কোষ বিভাজনে সাহায্য করে, ওই মাকুতন্তুর সাথে রিলেটেড। সিলিয়া ফ্লাজেলা এগুলা দেখতে হচ্ছে সুতার মতো। তো তুমি পড়বে যে সিলিয়া ফ্লাজেলা কার সাথে রিলেটেড, সুতার সাথে রিলেটেড। সিলিয়া ফ্লাজেলা এগুলো সুতার মতো দেখতে, এগুলো তৈরি করে হচ্ছে সেন্ট্রিওল। শুক্রাণুর ল্যাজ, এটা নিজে একটা সুতা, এই যে এরকম শুক্রাণুর মাথা, আর এটা হচ্ছে শুক্রাণুর ল্যাজ, তো তৈরি করে সেন্ট্রিওল। পরে আরেকটা কোশ্চেন থাকে যে শুক্রাণুর মাথায় অ্যাক্রোজোম তৈরি করে গোলগি বডি, এটা একটা কোশ্চেন। এই কোশ্চেনগুলো এক্সট্রা কোশ্চেনগুলো কই থেকে পাবা, ধরো আমি পড়াই দিই নেই, তাহলে কই থেকে পাওয়া যাবে? কালকে আমরা বলছিলাম যে এই বইয়ের বেসিক গুলা নেওয়া হয়ে গেলে এক্সট্রা কোশ্চেন গুলা বা এক্সট্রা টপিক গুলো আমরা আজিবুর স্যারের বই থেকে পড়বো। আজিবুর স্যারের যে অক্ষরপত্র প্রকাশনীর বই, ওই অক্ষরপত্র প্রকাশনী আজিবুর স্যারের বইয়ের ভিতরে দেখবা কিছু কিছু এমসিকিউ দেওয়া আছে। ওই এমসিকিউ গুলো খুবই ইম্পর্টেন্ট এমসিকিউ, মানে এটা পরীক্ষা আসেই। অক্ষরপত্র প্রকাশনী আজিবুর স্যারের এমসিকিউ গুলো। তো এই এমসিকিউ গুলো পড়ার মধ্যে মধ্যে তোমার রিয়েলাইজেশন আসবে অনেক কিছু আমি ভিতরে পড়ছি, অনেক কিছু ভালো মতো পড়ছি, অনেক কিছু আবার পড়িও নাই। ওই পড়ি নাই অংশগুলো আবার বইয়ের ভিতর থেকে খুঁজবা অথবা বইয়ের এমসিকিউটা পড়ে রাখবা, তাহলে একটা বেটার প্রিপারেশন হবে। কোষীয় কঙ্কাল থেকে খুব একটা পড়া নাই, তো তুমি এখানে মাথায় রাখবা কোষীয় কঙ্কাল 3টা জিনিস দ্বারা গঠিত। মাইক্রোটিবিউল,
মাইক্রোফিলামেন্ট আর ইন্টারমিডিয়েট ফিলামেন্ট। এখান থেকে পড়া নাই খুব একটা। মাইক্রোটিউবুলের কাজ কোষীয় কঙ্কালের কাজ, আমাদের শরীরের যে কঙ্কালের কাজ ওইটাই কোষীয় কঙ্কালের কাজ, মানে বডিকে ধরে রাখা। কোষীয় কঙ্কালের এই একটা কাজই, বডিকে ধরে রাখা মানে বডির চলাচলে সাহায্য করা এবং বডিকে স্থির রাখা, এটাই মেইন কাজ। মাইক্রোফিলামেন্ট একই কাজ এগুলোর। এখান থেকে পড়া নাই, শুধু নামগুলো পড়তে হবে। পারক্সিজম থেকে কি পড়তে হবে তুমি মনে রাখবা, পারক্সিজমে এই যে দেখো আর একটা টেকনিক যে এলপিজি 1, লাইসোজোম, পারক্সিজম, গ্লাইকোজোম, এটা এক আবরণী বিশিষ্ট। এটা পরবর্তীতে পারক্সিজমের একটা কাজ আছে, এটা হাইড্রোজেন পারক্সাইডকে ভেঙে ওয়াটার আর অক্সিজেন তৈরি করে। গ্লাইকোজোমে আসি, গ্লাইকোজোম থেকে কি যেন প্রশ্নটা বললাম, এটার মধ্যে কিন্তু 1, মানে এটার আবরণী 1। পরের কোশ্চেন, গ্লাইকোজোমের কাজ কি? না, এটা একটা কাজই, চর্বি বা লিপিড বিপাককে নিয়ন্ত্রণ করে। এই একটা কাজই পড়বা, আর কিচ্ছু পড়া দরকার নেই উপরে নিচে। চর্বি এবং লিপিড বিপাক করে এবং এটা বীজের অঙ্কুরোদ্গমনে সাহায্য করে। এই বীজের অঙ্কুরোদ্গমনের সময় লিপিডটা ভেঙে ও কার্বোহাইড্রেট পায়। এটা সাহায্যে চিনিতে পরিণত হয়, মানে কার্বোহাইড্রেট পায়। গ্লাইকোজেনের মেন কাজ এই লিপিডকে ভাঙবে অথবা লিপিড বিপাক করবে। বিপাক মানেই তো ভাঙা। কোথায় করবে? বীজে। এই প্রশ্নটা কিন্তু তুলে দেয় ভাইয়া, যে বীজে অঙ্কুরোদ্গমনে লিপিডকে ভাঙি কে? তুমি বলবে যে গ্লাইকোজোম। পরে কোষ গহ্বর। কোষ গহ্বর থেকে আমাদের সময় মেডিকেল একটা প্রশ্ন আসছিল যে কোষের পিএইচ রক্ষা করে কোনটা? তো এই প্রশ্নটা আগে দেখি নাকি। তো কোষের পিএইচ রক্ষা করে কোষ গহ্বর, এটা যেন না ভুল করি। একটা প্রশ্নই আসে এখান থেকে। ইভেন তোমরা বিশ্বাস করবে না যে এই প্রশ্নটা, এই যে কোষের পিএইচ রক্ষা করেছে কোষ গহ্বর, এই প্রশ্নটা উনমেষে অথবা মেডিকোতে যে আমি পরীক্ষা দিছি, তো এতবার আসছে পরীক্ষার হলে বসে, আমার মনেই হয় না যে এটা একটা প্রশ্ন। তো তোমারও ওরকম করতে হবে যে এতবার করে প্র্যাকটিস করবা যেন তোমার পরীক্ষার হলে মনেই হয় না যে এটা একটা প্রশ্ন। তোমার কাছে মনে হয় এটা জাস্ট দাগানোর জন্য দিচ্ছে আমাকে। তো ওইভাবে দাগায় ফেলবা যে পিএইচ রক্ষা করে কোষ গহ্বর। দ্যাটস ইট। ফার্দারমোর এখানে আরেকটা প্রশ্ন আসে, এটা মনে হয় কিছুদিন আগে মেডিকেলে একবার আসছিল যে এটা আমাদের সেল, তো সেলের মধ্যে এখানে কোষ গহ্বর থাকে। এই কোষ গহ্বরের বাইরে আরেকটা লেয়ার থাকে, এই লেয়ারকে বলা হয় টোনোপ্লাস্ট। তো তোমাকে বলবে টোনোপ্লাস্ট কি? তুমি বলবে যে কোষ গহ্বরের বাইরের পর্দা বা বাইরের আবরণকে বলা হয় টোনোপ্লাস্ট। তো এই চ্যাপ্টারটা আসলে ভাই অনেক বড় চ্যাপ্টার। আমরা মোটামুটি এখান থেকে শিখলাম এতটুকু, যে কোন অঙ্গাণুর কাজ কি, অঙ্গাণুর কাজ কি এটা শিখলাম, অঙ্গাণুর কাজ কি এবং কোন অঙ্গাণুর আলাদা আলাদা নাম কি। তো এই দুইটা টপিক আমরা মানে পড়ার চেষ্টা করলাম। কাজ কি, নাম কি, কয় আবরণী, এই কয়টা জিনিস একটু ভালো মতো দেখার চেষ্টা করবা, যে কাজ কি, নাম কি এবং কয় আবরণী বিশিষ্ট। মোটামুটি এবং চ্যাপ্টার 2 আজকে পড়বো, পড়ে শেষ করব। যতক্ষণ টাইম লাগুক না কেন সমস্যা নেই, শেষ করার চেষ্টা করব। তো তুমি ক্লাসে থাকো এবং রেসপন্স করো ক্লাসের মধ্যে। তো প্রথমত এই নিউক্লিয়াস থেকে আমরা সবার প্রথমে মাথায় রাখবো কাদের নিউক্লিয়াস থাকে এবং কাদের থাকে না। ম্যাক্সিমামই প্রত্যেকটা কোষেরই সাধারণত একটা করে নিউক্লিয়াস থাকে। তো এই লাইনটা একটু প্রথমে মাথায় রাখবো। সাধারণত একটি করে নিউক্লিয়াস থাকে প্রত্যেকটা কোষের, কিন্তু আদি কোষে কোনো ধরনের নিউক্লিয়াস থাকে না। আমরা এটা লাস্ট ক্লাসে পড়ছি, আদি কোষ এবং প্রকৃত কোষের মধ্যে পার্থক্য, যে আদি কোষের মধ্যে নিউক্লিয়াস থাকে না। পরবর্তীতে যে কিছু সংখ্যক প্রকৃত কোষ আছে, যেমন হচ্ছে সিপ কোষ, মানুষের লোহিত রক্তকণিকা এবং পরিণত অবস্থায় এগুলোর কোনো নিউক্লিয়াস থাকে না। লোহিত রক্তকণিকার সাথে প্লাটিলেটও রেখে রাখতে পারো, মানে অনুচক্রিকা। এই তিনটা জিনিসের মধ্যে এরা প্রকৃত কোষ, বাট এদের মধ্যে নিউক্লিয়াস থাকে না। এমনিতেই আদি কোষের মধ্যে নিউক্লিয়াস থাকে না, প্রকৃত কোষের মধ্যে এই তিনটা জিনিসের নিউক্লিয়াস থাকে না। কারো কারো আছে একাধিক নিউক্লিয়াস থাকে, যাদের বলা হয় সিনোসাইটিক। তো সিনোসাইটিক শৈবালের এক্সাম্পল আছে, ছত্রাকের এক্সাম্পল আছে। তো তুমি জাস্ট এই কথাটা মনে রাখো যে একাধিক নিউক্লিয়াসকে বলা হয় সিনোসাইটিক, এবং এটার এক্সাম্পল কিছু দেওয়া আছে। এই চ্যাপ্টারে না পড়ে আমরা বোটানি চ্যাপ্টার 5 এ শৈবাল ছত্রাক চ্যাপ্টারে পাবো। ভাউচেরিয়া আর বোট্রিয়াম দুইটাকে বলা হয় সিনোসাইটিক শৈবাল। পরবর্তীতে এখান থেকে কিছু নাই, একটা ইম্পর্টেন্ট একটা কথা আছে যে শুক্রাণুর মধ্যে প্রায় 90% হচ্ছে নিউক্লিয়াস। এই কথাটা ইম্পর্টেন্ট। পরবর্তীতে নিউক্লিয়াসের কাজ কি তুমি পড়বা, যে নিউক্লিয়াসকে বলা হয় কোষের মস্তিষ্ক।
দেন নিউক্লিয়াস হইতেছে জীবের জৈবিক কার্য নিয়ন্ত্রণ করে। এই লাইনটা প্রথম লাইন, যেহেতু এটা ইম্পর্টেন্ট কারণ এটা আসার মতো একটা লাইন। জৈবিক কার্য নিয়ন্ত্রণ করে কে? নিউক্লিয়াস। নিউক্লিয়াসকে বলা হয় তাহলে মস্তিষ্ক অথবা কোষের প্রাণকেন্দ্র। নিউক্লিয়াসের মধ্যে আমরা জানি ডিএনএ থাকে, মানে ক্রোমোজোম জালিকাগুলোর মধ্যে তো ডিএনএ থাকে, এতটুকুই। নিউক্লিয়াসের 4টা অংশ, যেটা তোমরা পারবা আশা করি। এটা নিয়ে আর পড়ার কিছু নাই। তুমি খালি এই লাইনটা একটু মনে রাখো, এই পয়েন্টটা, যে নিউক্লিয়ার এনভেলপের মধ্যে একটা টপিক পাবা ট্রান্সপোর্টার। তো ট্রান্সপোর্টার মানে কি? এটা হচ্ছে এই নিউক্লিয়ার মেমব্রেনের বাইরে কিছু ছিদ্র থাকে। এই ছিদ্রকে ঘিরে কিছু প্রোটিন গ্র্যানিউল থাকে এবং মাঝখানে মাঝখানে একটা বড় আকারের প্রোটিন থাকে। এই বড় আকারের প্রোটিনকে বলা হয় ট্রান্সপোর্টার প্রোটিন। তো এই হিসাবটা মাথায় রাখতে হবে, ট্রান্সপোর্টার প্রোটিন কি, মানে কি। দেন এইখানে আর কিছু নাই, পরে একটু সামনের দিকে আগাবা। সামনের দিকে এখানে আরেকটা কোশ্চেন আসে যে নিউক্লিওপ্লাজম, এটা হচ্ছে একটা নিউক্লিয়াসের একটা পার্ট, আমরা জানি সবাই। নিউক্লিওপ্লাজম, নিউক্লিয়ার রেটিকুলাম, তারপর নিউক্লিওলাস আর নিউক্লিয়ার মেমব্রেন, এগুলো হচ্ছে নিউক্লিয়াসের পার্ট। নিউক্লিওপ্লাজমের আরো একটা নাম হচ্ছে কেরিওলিম্ফ। এই পয়েন্টটা মাথায় রাখতে হবে। তোমাকে যদি হঠাৎ করে বলে যে কেরিওলিম্ফ মানে কি, তুমি বলবা যে নিউক্লিওপ্লাজম, নিউক্লিয়াসের মধ্যবর্তী যে থকথকে স্বচ্ছ ঘন দানাদার তরল পদার্থ। তো এখানে একটা কোশ্চেন হচ্ছে নিউক্লিওপ্লাজমের কাজ কি? তো নিউক্লিওপ্লাজমের মধ্যেই তো ক্রোমাটিন জালিকাগুলা বিন্যস্ত থাকে, তো এই কাজটা আসলে লাগবে না। এটা সবকিছু ধারণ করে, সবকিছু ধারণ করে, এতটুকুই। এবং এটা একটু কষ্ট করে পড়ে রাখো, এটা উন্মেষের পরীক্ষাতে আমি কয়েকবার পাইছিলাম, যে এনজাইমের কার্যকলাপের মূল ভিত্তি হিসেবে কাজ করে কে? নিউক্লিওপ্লাজম। মাঝে মাঝে দেয় এটা, এটা একটু দেখে রাখো। পরবর্তীতে সাইটোপ্লাজম আর নিউক্লিওপ্লাজমের মধ্যে পার্থক্য নট নেসেসারি, নিউক্লিওলাস পার্টে চলে আসবো। তো নিউক্লিওলাসের মধ্যে পড়বা কাজটা, নিউক্লিওলাসের কাজ কি। তো সবার প্রথমে ইম্পর্টেন্ট কথা, নিউক্লিওলাসের কে বলা হয় নিউক্লিওটাইডের ভান্ডার। নিউক্লিওটাইডকে আমরা একটু পরে যা পড়বো। প্রথমত এই প্রশ্নটা আসবে যে নিউক্লিওটাইডের ভান্ডার হিসেবে কাজ করে কে? তো বলবা নিউক্লিওলাস। নিউক্লিওলাস, নিউক্লিয়াস না কিন্তু ফারিয়া, নিউক্লিয়াস না, নিউক্লিওলাস। তারপর প্রোটিন সংশ্লেষ করে, আরএনএ থাকে, আরএনএ রিলেটেড হচ্ছে প্রোটিন। একটু পরে আমরা এটা নিয়ে আলোচনা করব, আরএনএ মানেই প্রোটিন। এবং কিছু সামান্য ডিএনএ থাকে। তো মনে রাখার টেকনিক হচ্ছে বেশি পরিমাণে যদি আরএনএ থাকে তাহলে কম পরিমাণে ডিএনএ থাকবে। একটু পরে আমরা ডিএনএ আরএনএ পড়বই। নিউক্লিয়াস এবং নিউক্লিওলাসের মধ্যে পার্থক্য দেওয়া, না নিউক্লিয়াস হচ্ছে টোটাল জিনিসটাই, আর নিউক্লিওলাস হচ্ছে নিউক্লিয়াসের মধ্যের জিনিসটা। এটা ডিফারেন্স আমাদের নেসেসারি না। পরে ক্রোমাটিন জালিকা, এই পার্টের মধ্যেও পড়ার কিছু নাই। ক্রোমাটিন জালিকার মধ্যে ডিএনএ থাকে, নট নেসেসারি। তারপর এখান থেকে নিউক্লিওলাসের আবার কাজ দেওয়া, আচ্ছা এটা তো আমরা পড়লামই, একই প্রশ্নই, একই জিনিস। তারপর এখানে একটা টপিক পাবো বজ্র পদার্থ নিয়ে, কোষের মধ্যে কিছু বজ্র পদার্থ আসে, আছে আছে। এটার মধ্যে একটা প্রধান খনিজ, খনিজ ক্রিস্টাল হচ্ছে ক্যালসিয়াম অক্সালেট। এই প্রশ্নটা একটু পরীক্ষায় আসবে এবং তুমি উন্মেষে বা রেটিনাতে পরীক্ষা দিলে এই প্রশ্নটা পাবা যে কোষের মধ্যে একটা খনিজ ক্রিস্টাল থাকে, ক্রিস্টালের নাম কি? বলবা যে ক্যালসিয়াম অক্সালেট। পরে এই প্রশ্নটা না পাইলে তুমি আরেকটা প্রশ্ন পাইতে পারো, যে র্যাফাইড বা আঙ্গুরের থোকার মতো ক্রিস্টালকে কি বলা হয়? মানে আঙ্গুরের থোকার মতো ক্রিস্টালকে কি বলা হয়? এটাকে বলা হয় সিস্টোলিথ। আরেকটা আছে সূচের মতো ক্রিস্টালকে কি বলা হয়? তুমি বলবে যে র্যাফাইড বলা হয়, সূচের মতো। তো এই ২ টা কথা খেয়াল রাখতে হবে। পরবর্তীতে চলে আসি ক্রোমোজোম। তো ক্রোমোজোম থেকে সবার প্রথমে মাথায় রাখবো, এখান থেকে অনেকগুলো কথাবার্তা আছে, এত নেসেসারি না। ক্রোমোজোমের মিনিংটা হইতেছে রং ধারণকারী দেহ। ক্রোমা মানে হইতেছে কালার, তার জন্য এটা হচ্ছে রং ধারণকারী দেহ বা রঞ্জিত দেহ। ক্রোমোজোমের সংখ্যা একটু পড়তে হবে, ২ থেকে ১৬০০টা পর্যন্ত হতে পারে। এটার মধ্যে ফার্নবর্গীয়দের মধ্যে সর্বোচ্চ ক্রোমোজোম সংখ্যা পাওয়া গেছে এই রেটিকুলাটাম। এটার মধ্যে রেটিকুলাটামের মধ্যে ১২০০ পাওয়া গেছে ফার্নবর্গীয়র মধ্যে। ফার্নবর্গীয় মানে কি? ফার্নবর্গীয় বলতে হচ্ছে আমাদের চ্যাপ্টার 6 এর টেরিডোফাইটা পার্টে। তো তুমি কিছু এখন না বুঝলেও সমস্যা নেই, চ্যাপ্টার 6 যখন পড়বা তখন ব্রায়োফাইটা, টেরিডোফাইটা টপিক পাবো। ওইখানকার মধ্যে ফার্নবর্গীয় বলতে বোঝায় টেরিডোফাইটা। তো টেরিডোফাইটার মধ্যে সবথেকে ইম্পোর্টেন্ট একটা জিনিসের নাম এই রেটিকুলাটাম। এটার মধ্যে ১২০০টা ক্রোমোজোম থাকে। তারপরে পরের চ্যাপ্টারের নাম কি? চ্যাপ্টার 7, জিমনোস্পার্ম, অ্যাঞ্জিওস্পার্ম বা অপুষ্পক পুষ্পক উদ্ভিদ অথবা নগ্নবীজী আবৃতবীজী উদ্ভিদ। এইটার মধ্যে যে আবৃতবীজী উদ্ভিদ বা পুষ্পক উদ্ভিদ, আমি যদি ভুল না করি, আচ্ছা সমস্যা নেই, পুষ্পক উদ্ভিদই মনে রাখো। পুষ্পক উদ্ভিদের মধ্যে সর্বনিম্ন ক্রোমোজোম সংখ্যা পাওয়া গেছে এই গ্রেসিলেসে। তুমি যদি পুরা নাম পড়তে পারো ভালো, না পড়তে পারলে সমস্যা নেই, তুমি গ্রেসিলিস ওয়ার্ডটা মনে রাখো। এখান থেকে পুরা অনেকগুলো এমসিকিউ বানানো যায়। গ্রেসিলিসের মধ্যে আছে ৪,
আর সর্বাধিক পাওয়া গেছে এখানে ছোট নামটা পড়বো পোয়ার মধ্যে, এটা হইতেছে অ্যারাউন্ড 530 এর মতো। তো এগুলো যদি বাদও দিতে চাও সমস্যা নেই, এটা বাদ দিতে পারো এই পুষ্পক উদ্ভিদের লাইনটা, কিন্তু এই ফার্নবর্গীয় লাইনটা পড়তে হবে। পরবর্তীতে প্রাণীর মধ্যে সব থেকে কম পাওয়া গেছে একটা প্রোটোজোয়ার মধ্যে, না প্রাণীর মধ্যে সব থেকে কম পাওয়া গেছে হচ্ছে গোলকৃমির মধ্যে, যেটা হচ্ছে 2 গোলকৃমি বা অ্যাসকারিস। অ্যাসকারিস মেগালোসেফালাস, অ্যাসকারিসটা মনে রাখবো। অ্যাসকারিস হচ্ছে গোলকৃমি, এটা প্রাণীর মধ্যে সব থেকে কম। আর সব থেকে বেশি পাওয়া গেছে 1600টায় রেডিওলারিয়ার মধ্যে। তো এটা একটু নোট করে রাখতে পারলে ভালো হয়, আমি লিখে দিলাম না, তুমি লিখবে এইভাবে যে প্রাণীর মধ্যে আর উদ্ভিদের মধ্যে। উদ্ভিদের মধ্যে আবার দুইটা ক্যাটাগরি করতে পারো, একটা ক্যাটাগরি আসবে ফার্নবর্গীয় আর একটা আসবে পুষ্পক উদ্ভিদ। এভাবে সুন্দর করে সাজিয়ে ফেলতে পারো, কারণ প্রশ্ন কই থেকে আসে কেউ বলতে পারবে না। পরবর্তীতে আমরা এগুলো জানি, মানুষের থাকে 46টা ক্রোমোজোম, দ্যাটস মিন 23 জোড়া ক্রোমোজোম। এখন কোন প্রাণীর মধ্যে কতটা ক্রোমোজোম থাকে এটার একটা চার্ট আছে, এবং এটার কিছু অংশ আমি দাগায় রাখছি। এটা আমি বলি কি কি পড়বা, তুমি সব পড়তে না পারলে এই যে যতটুকু বলবো অতটুকু পড়বা, আর সব পড়তে পারলে তো আরো ভালোই, কিন্তু মনে হয় না যে সব পড়া পসিবল। তো বলি কি কি পড়বো। প্রথমত ধান, এটার বৈজ্ঞানিক নাম ওরাইজা সেটিভা। দেখো এটা পড়তে পড়তে পুরো কালারফুল বানায় ফেলছি। ওরাইজা সেটিভা, এটার ক্রোমোজোম সংখ্যা হচ্ছে 24। তারপর হচ্ছে জিয়ামাইস, এটা পড়তে হবে। আর গম পড়তে হবে টিটিকা মেস্টিভাম। হ্যাঁ, হ্যাঁ, টিটিকা মেস্টিভাম, এটা হচ্ছে 42। তো মনে রাখার টেকনিক হইতেছে ধানের উল্টা হইতেছে গম, অথবা গমের উল্টা হইতেছে ধান। উল্টা মানে সংখ্যাটারে যদি উল্টায় দাও, 42টা যদি উল্টায় দাও 24 হবে, 24টা উল্টাই দিলে 42 হবে। এভাবে মনে রাখা যায়। জিয়ামাইস হইতেছে ভুট্টা, ভুট্টাতে থাকে 20। এটা কিন্তু আসে পরীক্ষায় অনেকবার, অনেকবার আসছে ভুট্টাতে কতটা থাকে। তারপরে পিঁয়াজ পড়তে হবে এলিয়াম কেপা বা এলিয়াম সেপা কিছু একটা, এটা হচ্ছে 16টা থাকে ক্রোমোজোম। মানে এটা কিন্তু ভাই 2n নাম্বার, 2n নাম্বার, যেমন মানুষের 2n নাম্বার হচ্ছে 46 ওরকম। তারপরে চলে আসি ডান সাইডে, মানুষের থাকে 46। তারপর গরু ছাগল দুইটা একসাথে পড়বো 60 আর 60, 2n নাম্বার কিন্তু এটা। মানে মানে সর্বোচ্চ পরিমাণে, সর্বোচ্চ মানে হচ্ছে আমি যদি এটাকে জোড়াই হিসাব করি, মানে পুরাটা হিসাব করি, 23 জোড়া ওইভাবে না, মানে 46টা টাতে যদি হিসাব করি, আর জোড়ায় হিসাব করলে এটার অর্ধেক করে দিব। প্রশ্ন কোনটা চাইছে এটা একটু ভালো মতো খেয়াল করো যে কি চাইছে, এটা কি 2n নাম্বার চাইছে নাকি n নাম্বার চাইছে। যেমন মানুষের ক্রোমোজোম সংখ্যা 23 জোড়া অথবা 46টা, এরকম। পারবা আশা করি। পরবর্তীতে কবুতর, সোনা ব্যাঙ এগুলা লাগবে না, তুমি চলে আসবা। এগুলা গোলালো, এগুলা লাগবে না। তুমি এটা পড়তে পারো, কলা, কলা হচ্ছে মুসা, এটা 44। হাইড্রা পড়তে পারো, হাইড্রা বুলগারিস, হাইড্রা বুলগারিসের হচ্ছে 32। হাইড্রা তো আমাদের চ্যাপ্টারটি আছে, তো এটা পড়তে হবে। রেশম পোকা পড়তে হয়, রেশম পোকা বৈজ্ঞানিক নাম লাগবে না, পারলে পড়ে রাখতে পারো বোমিক্স মরি, 46টা। এটারও, এটার আসলে ভাই কোনো টেকনিক দিয়া আমি পড়াইতে চাইতেছি না, যতটুকু বললাম এতটুকু একটু মাথায় রাখো, বাকিগুলো মুখস্থ করার কোনো প্রয়োজন নাই টেকনিক দিয়ে। কেউ যদি চাও পড়তে পারো, আমি আর দরকার মনে করতেছি না নিজেই। পারলে এই যে এটাও দেখতে পারো, গোলকৃমি, গোলকৃমির দুইটা, এটা একটু আগে তো পড়াইলাম আমি। গৃহমাছি মুস্কা ডোমেস্টিকা, এটা হচ্ছে 12, এটা মাঝে মাঝে আসে। চলে আসি ক্রোমোজোমের ভৌত গঠন। তো এই পার্টের মধ্যে এই দুইটা কথা মনে রাখবো, পুরা লাইন মনে রাখার দরকার নেই, দুইটা জিনিস। দুই ধরনের ক্রোমোজোম ক্রোমাটিন পাওয়া যায়। এখানে প্রথম লাইনটি একটু ইম্পর্টেন্ট, যে ইন্টারফেজ এবং প্রোফেজ পর্যায়ে ক্রোমাটিনের যে অংশ অধিকুণ্ডলিত থাকে এবং নিষ্ক্রিয় ডিএনএ ধারণ করে তাকে বলা হয় হেটারোক্রোমাটিন। তুমি এখানে এভাবে মনে রাখবা, হেটারো জিনিসটা হচ্ছে সিমিলার না, অ্যাসিমিলার, বাট হেটারো দিয়ে তুমি মনে রাখবা জিনিসটা আসলে ভালো না, মানে নিষ্ক্রিয় ডিএনএ, মানে মনে রাখার জন্য যেটা করা লাগে। তারপরে কি করব, যেহেতু এরা হেটারোক্রোমাটিন নিষ্ক্রিয় ডিএনএ ধারণ করে, যার কারণে এমআরএনএ সংশ্লেষ করে না। এখন ভাইয়া ডিএনএর সাথে আবার এমআরএনএ সংশ্লেষের কি কাহিনী, এটা আমরা একটু পরে যাই পারবো ট্রান্সক্রিপশন পার্টে। আপাতত এই লাইনটা একটু দাগে রাখি, পড়ে রাখি। কিন্তু এটার যে উল্টাটা, কম কুণ্ডলিত মানে এবং সক্রিয় ডিএনএ ধারণ করে যেটা, ওইটাকে বলা হয় ইউক্রোমাটিন। এখন আমাকে একটা প্রশ্ন বলো, অ্যান্সার দাও তো, যে যে বান্দার বা যে ব্যক্তির মাথার মধ্যে অথবা বিহেভিয়ারের মধ্যে জিলাপির প্যাচ কম, মানে কম কুণ্ডলিত, সে কি ভালো নাকি খারাপ? ভালো। ভালো, হ্যাঁ। তো এটাই হচ্ছে যে কম কুণ্ডলিত থাকে সে হয় ভালো, সে হয় সক্রিয়, সে হচ্ছে ইউক্রোমাটিন। এই যে দেখো এখানে ইউক্রোমাটিন, ইউ মানে হচ্ছে ভালো, আর হ্যাটারো মানে মনে রাখবো খারাপ। কম কুণ্ডলিত সক্রিয় ডিএনএ, আর যে অধিক কুণ্ডলিত
সে হইতেছে নিষ্ক্রিয় ডিএনএ। এই হিসাব দুইটা মাথায় রাখবো, তাহলেই হবে। এখান থেকে আর কিছু নাই আশা করি। পরবর্তীতে আরো কিছু কথাবার্তা বলা, সেন্ট্রোমিয়ার পার্ট চলে আসবো। আমরা লাস্ট ক্লাসে পড়ছিলাম সেন্ট্রোজোম। তো সেন্ট্রোজোম ছিল একটা অর্গান, অর্গানিলি মানে কোষের একটা অংশ। বাট সেন্ট্রোমিয়ার এটা হচ্ছে ক্রোমোজোমের একটা অংশ। ক্রোমোজোমের এই যে এই অংশটা কোথায়, ক্রোমোজোমের মাঝে একটা অরঞ্জিত এরিয়া থাকে। এই অরঞ্জিত এরিয়াকে বলা হয় তোমার সেন্ট্রোমিয়ার। তো সেন্ট্রোজোম এটা এক জিনিস, সেন্ট্রোমিয়ার আরেক জিনিস। তো সেন্ট্রোমিয়ার হচ্ছে এরকম একটা জিনিস। তো ক্রোমোজোমের মাঝখানে এই এরিয়াতে একটা অরঞ্জিত এরিয়া। ক্রোমোজোম পুরাটা কালারফুল, বাট এই এরিয়াতে কোনো কালার নাই, কালারলেস। এই কালারলেস এরিয়াকে আমরা বলবো হচ্ছে তোমার সেন্ট্রোমিয়ার। আর সেন্ট্রোজোম হচ্ছে কিন্তু একটা অর্গান নীলি। এই অর্গান নীলির মধ্যে এটার কাজ ছিল সিলিয়া ফ্লাজেলা তৈরি করা। এরকম ছিল কাজটা। তো দুইটা কিন্তু দুই জিনিস ভাই, এটা পার্থক্য জানতে হবে। একটু পরে আমাদের পার্থক্য আছে। তো এখানে একটা ইম্পর্টেন্ট লাইন আছে, দেখো এটা আমি পড়াই দিই, এটা আগে কখনো বলি না বাট এখন বলে দিই, যে একটা আদর্শ সেন্ট্রোমিয়ারের মধ্যে একটি মাত্র, মানে আদর্শ ক্রোমোজোমের মধ্যে একটি মাত্র সেন্ট্রোমিয়ার থাকে। কিন্তু একটা ক্রোমোজোমের মধ্যে কিন্তু একের অধিক সেন্ট্রোমিয়ার থাকতে পারে। ওই ভিত্তিতে ক্রোমোজোমকে অনেকগুলো ভাগে ভাগ করা হয়েছে। তো ওই পার্টে চলে আসো। তো ক্রোমোজোমকে, আচ্ছা ওইটা আসতেছি, আমি একটু পরে আসতেছি, মাথায় রাখো এটা। এখানে একটা কোশ্চেন আছে ক্রোমোমিয়ার। তো ক্রোমোমিয়ার এটা হচ্ছে ছোট ছোট কিছু গুটিকা। গুটিকা মানে ছোট ছোট কিছু ক্ষুদ্র ক্ষুদ্র গুটিকা, মানে গুটির মতো। এটা ক্রোমোজোমের দেহের মধ্যে লাগানো থাকে। আর এটা পাওয়া যায় কোন দশায়, এটা আমরা নেক্সট চ্যাপ্টারে, যেটা মানে কোষ বিভাজন, ওই চ্যাপ্টারে পড়বো। ওটা হচ্ছে ল্যাপ্টোটিন দশায় পাওয়া যায়। তাহলে এটা বইতে মনে হয় তোমার প্যাকেটিন দেওয়া না, তাই না? প্যাকেটিনটাকে এটা ল্যাপ্টোটিনটা তাকে লিখে রাখো। পরে এখানে আর কিছু নেই। এখানে একটা কোচিং এর প্রশ্ন আসে যে গৌণ খাজ এটা কোথায় দেখা যায়? তুমি বলবা যে ভাই এটা নিউক্লিয়াস পুনর্গঠন অঞ্চল। মানে কোশ্চেন এভাবেও করে যে নিউক্লিয়াস পুনর্গঠন অঞ্চল কোনটা? তুমি বলবা যে গৌণ খাজ, এটা হচ্ছে নিউক্লিয়ার পুনর্গঠন অঞ্চল। স্যাটেলাইট এখান থেকে কিছু আসে না। টেলোমিয়ারে আসি। তো টেলোমিয়ার হচ্ছে এমন একটা জিনিস যেটা মানুষের বয়স নির্ধারণ করে, জরা রোধে কাজ করে। তারপর এটা আসে অনেকবার, জরা রোধে কাজ করে কোনটা? তুমি বলবে যে টেলোমিয়ার কাজ করে। পরবর্তীতে এখানে কিছু নাই, এখানে মানুষের বয়সের সাথে রিলেটেড টেলোমিয়ার, মানে মানুষ কত বছর বাঁচবে এটা টেলোমিয়ারের উপর ডিপেন্ড করে। এখন ভাই আমি আর এই ডিটেলসে এটা দেখাচ্ছি না। এটা সিম্পলি আমি একটু বলি যে টেলোমিয়ার হইতেছে মাথার মধ্যে কিছু জিনিস থাকে, এই মাথার মধ্যে, এটা টেলোমিয়ার। তারপর তারপর হইতেছে এই যে ক্রোমোজোম, টোটালটা হচ্ছে একটা ক্রোমোজোম। ক্রোমোজোমের মধ্যে এক একটা হ্যান্ড, মানে এই যে ক্রোমোজোমটা এরকম, তো সেটার মধ্যে এই যে এই একটা পার্টকে বলবো একটা ক্রোমাটিড, এই যে একটা পার্ট। আর আরেকটা পার্টকে বলবো আরেকটা ক্রোমাটিড। এখানে একটা প্রোটিন থেকে, নাম হচ্ছে কাইনেটোকোর প্রোটিন, এই যে এই পার্টের মধ্যে। আর এই জায়গাতেই থাকে সেন্ট্রোমিয়ার। আর এই সেন্ট্রোমিয়ারের জায়গাটাতেই এখানে বেশি পরিমাণে কুঞ্চন হইছে। কুঞ্চন মানে গেঁথে যাওয়া। এটা এগুলো একাডেমিকের পড়া, আমি তারপরে বলে দিচ্ছি। এই যে এই জায়গাটাতে গেঁথে গেছে, এটাকে বলে মুখ্য কুঞ্চন। আর আরেকটা জায়গায় গেঁথে যায়, ওটাকে বলে গৌণ কুঞ্চন। এই যে ছবিটা এখানে ছিল গৌণ কুঞ্চনের, আচ্ছা ছবি না মানে কথা ছিল এখানে। গৌণ কুঞ্চন হচ্ছে এই যে নিচে আঁকবো, এই যে এখানে যদি এক্সটেন্ড করি, এই যে এখানে আরেকটা কুঞ্চন তৈরি হয়, এটা হচ্ছে গৌণ কুঞ্চন। আর এটা হচ্ছে মুখ্য কুঞ্চন। তো একটু বেসিক এটা একটু দেখে রাখতে পারলে ভালো হয়। তারপর যেটা বলতেছিলাম যে একটা সেন্ট্রোমিয়ার আছে নাকি দুইটা সেন্ট্রোমিয়ার আছে নাকি কয়টা সেন্ট্রোমিয়ার আছে, এটার উপর ডিপেন্ড করে কয়টা ভাগে ভাগ করা হয়েছে। আমার কথা কি শোনা যাচ্ছে সবকিছু? শোনা যাচ্ছে আমার কথা?
শোনা যাচ্ছে ফারিয়া? হ্যাঁ ভাইয়া, আচ্ছা। আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে, যেটা বলতেছিলাম, কলমটা কি যেন বলতেছিলাম এখানে, যে ক্রোমোজোমের। হ্যাঁ, ওইটা অনেক ঝাপসা ঝাপসা হয়ে গেছে। কোনটা? ছবি? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, ঝাপসা। এখন ক্লিয়ার আছে। আচ্ছা, আচ্ছা, যেটা বলতেছিলাম যে আমরা একটু আগে একটা কথা বললাম যে সেন্ট্রোমিয়ারের উপর ডিপেন্ড করে কয়েক ভাগে ভাগ করা হয়েছে। সেন্ট্রোমিয়ার যদি না থাকে ওটাকে বলে অ্যাসেন্ট্রিক। সেন্ট্রোমিয়ার যদি একটা থাকে ওটা বলে মোনোসেন্ট্রিক ক্রোমোজোম। যদি দুইটা থাকে ওটা হচ্ছে ডাইসেন্ট্রিক ক্রোমোজোম। আর যদি অনেকগুলো থাকে পলিসেন্ট্রিক ক্রোমোজোম। তাহলে তোমাকে বলবে সেন্ট্রোমিয়ারের উপরে ভাগ করে কয় ভাগে ভাগ করা হয়েছে। তাহলে তুমি বলবা যে ভাইয়া বেশ কয়েক ভাগে ভাগ করা হয়েছে, কয় ভাগে এটা আসার মতো কোশ্চেন, এটা কোনো কোশ্চেনই হইলো না আসলে। তোমার এটা প্রশ্ন হতে পারে যে ডাইসেন্ট্রিক মানে কি, তুমি বলবা যে দুইটা সেন্ট্রোমিয়ার থাকে, শেষ, এখানে কথা শেষ। পলিসেন্ট্রিক মানে কি, এখানে অনেকগুলো সেন্ট্রোমিয়ার থাকে, দুই বা দুইয়ের অধিক। এটার এক্সাম্পল হচ্ছে কলা গাছের মধ্যে পাওয়া যায়, এটা কালকে বসলে দেখো প্রশ্নটা পাবা, কলা গাছে কি পাওয়া যায়, পলিসেন্ট্রিক। কালকে বসলে এটা পাবা আশা করি পরীক্ষার হলে। তারপরে অ্যাসেন্ট্রিক, এটা কোথায় পাওয়া যায়, এটা মনে হয় না যে আসবে কোথাও, লাগবে না এগুলো। তারপরে ক্রোমোজোমের অবস্থানের উপরে ডিপেন্ড করে, যেমন কথার কথা, এই যে এখানের মধ্যে ছবি কি অ্যাসেন্ট্রিকের মধ্যে মানে কোনো ক্রোমোজোম নাই, ধরে নাও ক্রোমোজোমটা এখানেও থাকতে পারে, অথবা মাঝেও থাকতে পারে, অথবা একদম কোনায়ও থাকতে পারে। ক্রোমোজোমটা যেখানে থাকে ওইটার উপরে ডিপেন্ড করে কিন্তু একটা ক্রোমোজোমের শেপ ডিপেন্ড হয়। যেমন এরকম থাকতে পারে, এরকম থাকতে পারে, তারপরে এরকম থাকতে পারে, তাই না? অনেকগুলো শেপে থাকতে পারে। তো এক একটা শেপের উপর ডিপেন্ড করেও ক্রোমোজোমকে অনেকগুলো ভাগে ভাগ করা হয়েছে। ওইটাকে বলা হয়, ওইটাই আমরা পড়বো আর কি। ওইটাকে কি বলা হয়, এটা কিছু না। প্রথমে হচ্ছে মেটাসেন্ট্রিক, পারলে বাংলা নামও দেখতে পারো। এটা হচ্ছে ভি, ভি শেপ দেখা যাবে। তারপরে সাবমেটাসেন্ট্রিক, এটা হচ্ছে জে শেপ দেখা যাবে, এটা ছোটবেলায় আমরা পড়ে আসছি। না সরি, এল শেপ দেখা যাবে। এই যে দেখো শেপগুলো, এটা হচ্ছে ভি, তারপরে এটা এল, তারপরে হচ্ছে জে, আর একটা হচ্ছে আই। এগুলা হচ্ছে নাম, ভি এল জে আই। সিরিয়ালি পড়বো, মেটাসেন্ট্রিক, সাবমেটাসেন্ট্রিক, অ্যাক্রোসেন্ট্রিক আর টেলোসেন্ট্রিক, এই চারটা নাম পড়বো সিরিয়াল করে। চার পাঁচটা নাম পড়বো, অ্যাক্টোসেন্ট্রিক আর হচ্ছে টেলোসেন্ট্রিক। তো এগুলা ছোটবেলায় পড়ে আসছে, এগুলা ডিটেলসে কিছু না বলি, মনে রাখবো সিরিয়াল করে, নামগুলা মনে রাখবো সিরিয়ালি, আর সিরিয়ালি শেপগুলো কিরকম ওইটা মনে রাখবো, তাহলেই হবে। ক্রোমোজোমের রাসায়নিক গঠন, এটা হচ্ছে আমাদের চ্যাপ্টারের সব থেকে ইম্পর্টেন্ট পার্ট, ক্রোমোজোমের রাসায়নিক গঠন। তখন ধরে কিছু না বুঝলেও বা না পারলেও এখান থেকে আমাদের পারতে হবে বা বুঝতে হবে। প্রথমত, ক্রোমোজোম গঠিত হয়েছে অনেকগুলা নিউক্লিক অ্যাসিডের সমন্বয়ে এবং প্রোটিনের সমন্বয়ে। প্রথমত এই কথাটা, নিউক্লিক অ্যাসিড এবং প্রোটিন দুইটা জিনিস মিলে তৈরি হয়েছে একটা ক্রোমোজোম। এখন ক্রোমোজোমে সাধারণত দুই ধরনের নিউক্লিক অ্যাসিড পাওয়া যায়, একটা হচ্ছে ডিএনএ আর একটা আরএনএ। এটা নিয়ে আমরা ডিটেলসে পড়বো একটু পরে। তো এটার মধ্যে একটা ইম্পর্টেন্ট কথা যে তোমার একটা প্রকৃত কোষীয়তে স্থায়ী ক্রোমোজোমের বিভিন্ন উপাদানের মধ্যে ডিএনএ এর পরিমাণ হইতেছে 45%। এটা মাঝে মাঝে কোচিং এর পরীক্ষায় দেয়, ডিএনএ পরিমাণ কতটুকু। পর আরেকটা কোশ্চেন থাকে যে ক্রোমোজোমের মধ্যে ডিএনএ এবং হিস্টোন প্রোটিনের অনুপাত কত। এটাও অনেকবার আমি আসতে দেখছি, 1:1 রেশিওতে থাকে। পরবর্তীতে ডিএনএ নিয়ে কথাবার্তা, আরএনএ নিয়ে কথাবার্তা, এবং ক্রোমোজোমের মধ্যে প্রোটিন থাকে 55%। এটা একটু মাথায় রাখবো। তো আমরা যদি একটা চার্ট বানাই, চার্ট বানালে বইয়ের চার্ট এরকমই দেওয়া আছে, এই চার্টটা মাথায় রাখবো। ক্রোমোজোমের মধ্যে থাকে নিউক্লিক অ্যাসিড আর প্রোটিন, আর ধাতব কিছু পদার্থ এনজাইম থাকে, এগুলো লাগবে না। তারপর নিউক্লিক অ্যাসিডের মধ্যে থাকে ডিএনএ অথবা আরএনএ, আমরা এইটা নিয়ে ডিটেলসে পড়বো একটু পরে, ডিএনএ আর আরএনএ নিয়ে। প্রোটিনের মধ্যে দুই ভাগে ভাগ করা গেছে প্রোটিনকে, একটা হচ্ছে হিস্টোন প্রোটিন, একটা নন হিস্টোন প্রোটিন। তো এখান থেকে প্রশ্ন আসবে তোমাকে যে ক্ষারধর্মী অ্যাসিড কোনটা, তুমি বলবা যে হিস্টোন। তো মনে রাখার টেকনিক হচ্ছে এইভাবে মনে রাখবো। দেখো হিস্টোন লেখার সময় এই যে এইভাবে লেখে, আমি মনে রাখতাম এভাবে যে এখানে ও এইচ, ও এইচ মানে ক্ষার মানে বেস, এভাবে মনে রাখতাম আর কি আমি, মানে একটা টেকনিক দিয়ে হিস্টোন ওএইচ থাকে, তার জন্য এটা হচ্ছে বেস, মানে তোমার মতো তুমি বানায় ফেলবে একটা টেকনিক। আর ক্ষারধর্মী যেটা, এটা হচ্ছে নিম্ন আণবিক গুরুত্ব সম্পন্ন, মানে নিম্ন ভর সম্পন্ন, এরকম বইয়ের একটা ভিতরে লেখা, মানে এটা ভর হচ্ছে কম। আর এটাও কিভাবে মনে রাখতাম আমি বলি, আমাদের পর্যায়ে সারণীতে গ্রুপ 1 আর গ্রুপ 2 এর মৌলগুলো হইতেছে
আমি মানে এমনি সাইকোলজিক্যালি চিন্তা করতাম যে পর্যায় সারণী গ্রুপ 1 আর গ্রুপ 2 এই মৌলগুলো হচ্ছে যেমন এখানে দেখি সোডিয়াম, লিথিয়াম এগুলোর ভর কম। আর পর্যায় সারণীর যে ডান দিকের মৌলগুলো গ্রুপ 16, 17 ওগুলোর ভর বেশি। তো ডান দিকের মৌলগুলো অ্যাসিড, বাম দিকের মৌলগুলো হচ্ছে ক্ষার। আর একটা কথা বলে রাখি ভাই, আমি নিজে আসলে ভাই কেমিস্ট্রি, ফিজিক্স বেশি পড়াই। বায়োলজি আমার একটু ভাল লাগে না খুব একটা পড়াইতে। তার জন্য মানে হয়তোবা তুমি মানে অনেকে নাও বুঝতে পারে বায়োলজির পড়াটা। তো মেক্সিমাম টাইমে কেমিস্ট্রি রেফারেন্স দেই। তো কেমিস্ট্রি জিনিসটা একটু বুঝতে হবে আসলে। যেমন এটার মধ্যেও কেমিস্ট্রি আনছি। তো ব্যাপার হচ্ছে পর্যায় সারণীর বাম দিকের মৌলগুলো হচ্ছে ক্ষার, ডান দিকের মৌলগুলো হচ্ছে অম্ল। তো বাম দিকের মৌলগুলো যেহেতু ক্ষার, তো আমি একটু আগে বললাম যে OH দিয়ে বেস বুঝায়, তো এটা হচ্ছে কম ভর সম্পূর্ণ। তো টেকনিকটা এটাই যে এটা কম ভর সম্পূর্ণ। আর ওইটাটা উল্টাই দিবা যা যা বললাম এই কথাগুলোকে। যেমন এটা উচ্চ ভর সম্পূর্ণ বা উচ্চ আণবিক গুরুত্ব সম্পন্ন নন স্টোন প্রোটিন এবং এসিড ধর্মী। না বুঝলে দরকার নেই, এমনি পড়ে রাখো ভাই, এটা দরকার নেই এগুলো আমাদের। পরে কথায় আসি, এগুলো লাগবে না নিউক্লিক অ্যাসিড পার্টের মধ্যে। তো নিউক্লিক অ্যাসিড থেকে কিছু এমসিকিউ আছে, আগে ওই এমসিকিউ একটা দুইটা বলি। যেমন এই যে এটা, এই যে আরএনএ শতকরা 90% পাওয়া যায় সাইটোপ্লাজমের মধ্যে, আর বাকি 10% পাওয়া যায় নিউক্লিয়াসের মধ্যে। এই প্রশ্নটা আসবে পরীক্ষায়, এই প্রশ্নটা আসবে। তো আমরা মেন পড়ায় আসি, এইখান থেকে এই চ্যাপ্টারের সব থেকে বেসিক পড়া। নিউক্লিক অ্যাসিডকে যদি আমি ভাঙি তাহলে এটাকে বের করা যায় ডিএনএ অথবা আরএনএ, মানে এটাই আসলে ডিএনএ অথবা আরএনএ। পরবর্তীতে নিউক্লিক অ্যাসিডের মধ্যে আছে তিনটা জিনিস টোটাল: নাইট্রোজেন বেস, পেন্টোজ সুগার আর ফসফেট। তো তিনটা জিনিসের মধ্যে পেন্টোজ সুগার আবার দুই রকম আছে। এটা হচ্ছে রাইবোজ সুগার, ডিঅক্সিরাইবোজ সুগার। তারপর এখানে নাইট্রোজেন বেস আবার দুই রকমের হয়। এটা হচ্ছে পিউরিন বেস, পাইরিমিডিন বেস। পিউরিন বেস যেটা, পিউরিন বেসের মধ্যে পাবো আমরা, আচ্ছা পাইরিমিডিন যেটার বড় নাম ওইটা মনে রাখবো সিটি। আমি মনে রাখতাম ক্লাস টেস্ট, ক্লাস টেস্ট অনেক বড় হইতো তার জন্য আমি মনে রাখি সিটি। সিটি মানে সাইটোসিন আর থায়ামিন। আর পিউরিন বেস হচ্ছে এজি, এডিনিন আর গুয়ানিন। তো এখানে উল্লেখযোগ্য ব্যাপার হচ্ছে রাইবোজ সুগার এবং এই যে এই ওরিয়েন্টেশনটা এজি সি ইউ, এই ওরিয়েন্টেশনটা, আর এখান থেকে ফসফেট থাকবে, এগুলা হচ্ছে থাকে আরএনএ এর মধ্যে। আর ডিঅক্সিরাইবোজ সুগার, তারপর এজি সিটি, এগুলা মানে টির পরিবর্তে ইউ থাকে হচ্ছে আরএনএ আর টি থাকে হচ্ছে ডিএনএ এর মধ্যে। এগুলা থাকে হচ্ছে ডিএনএ এর মধ্যে। তো দুইটা ডিফারেন্স এভাবে করতে পারি আমরা, যে ডিএনএ আর আরএনএ এর মূল ডিফারেন্সটা কি। মূল ডিফারেন্স হচ্ছে এখানে থাকবে রাইবোজ, ডিঅক্সিরাইবোজ সুগার, আর এখানে রাইবোজ সুগার। সুগারের মধ্যে ডিফারেন্স। আর তোমাকে যদি বলে ক্ষারের মধ্যে ডিফারেন্স, তুমি বলবা যে ভাইয়া এখানে এ থাকে, এর সাথে ডাবল বন্ডে থাকে টি, এবং সি থাকে, সির সাথে ট্রিপল বন্ডে থাকে জি। অপরপক্ষে এখানে এর সাথে এর পরিপূরক মানে এ থাকে, ইউ থাকে, সি থাকে, জি থাকে, কোনো ধরনের থাইমিন থাকে না। থাইমিন থাকে না, তুমি এটা বলবা যে ইউরাসিল থাকে আরএনএ এর মধ্যে। এটা খুব ইম্পর্টেন্ট একটা টপিক। এতটুকু আমরা মাথায় রাখবো নিউক্লিক অ্যাসিড থেকে। আমরা চলি বইতে। তো বইয়ের মধ্যে নিউক্লিক অ্যাসিড কি অনেকগুলো কথাবার্তা বলছে। আমরা মনে রাখবো নিউক্লিক অ্যাসিডের মধ্যে ডিএনএ অথবা নিউক্লিক অ্যাসিডকে বলা হয় মাস্টার মলিকুল। তো এই এমসিকিউটা আসবে, মাস্টার মলিকুল। পরবর্তীতে নিউক্লিক অ্যাসিড হচ্ছে আসলে, দেখো নাইট্রোজেন বেস মানে ক্ষার, একটু আগে যেটা লিখলাম পিউরিন আর পাইরিমিডিন, পেন্টোজ সুগার, রাইবোজ অথবা ডিঅক্সিরাইবোজ এবং ফসফরিক অ্যাসিড বা ফসফেট, এগুলোর সমন্বয়ে গঠিত একটা বংশগতীয় বাহক বা ধারক, যেগুলা জীবের কার্যকলাপ নিয়ন্ত্রণ করে। এটাকে বলা হয় ডিএনএ অথবা নিউক্লিক অ্যাসিড। এই লাইন তিনটা মানে তিনটা জিনিস মিলে তৈরি হয় ডিএনএ অথবা নিউক্লিক অ্যাসিড, এবং এটাকে বলা হয় মাস্টার মলিকুল। তো একটা ডিএনএর মধ্যে এগুলো থাকবে আর কি।
আমরা একটু পরে আবার পড়বো একই জিনিসই। তো নাইট্রোজেন বেজের মধ্যে যদি আসি, তো মনে রাখবো পিউরিন থাকে আর পাইরিমিডিন থাকে। পিউরিন আর পাইরিমিডিনের মধ্যে কি কি থাকে আবার একটু আগে পড়ে আসলাম। এ থাকে, জি থাকে, আর এদিক দিয়ে থাকবে সিআরটি, সাইটোসিন আর গুয়ামিন, মানে সিটি টেস্ট। সিটি টেস্টের নাম্বারও এটা মনে রাখা যায়। আর কোচিং এর পরীক্ষাতে কোনটা 2 রিং, কোনটা 1 রিং, কোনটার আণবিক সংকেত কি, এটার আণবিক সংকেত কি, এগুলো অনেক কিছু নিয়ে পেঁচায়। এগুলো আমরা এত কিছু ডিটেইলসে না যাই। এই লাইনটা একটু খুব ইম্পর্টেন্টলি মনে রাখবো যে ডিএনএ তে সাধারণত অ্যাডিনিন, গুয়ানিন, থাইমিন, সাইটোসিন থাকে। সুন্দর একটা লাইন। কিন্তু আরএনএ এর মধ্যে অ্যাডিনিন, গুয়ানিন, থাইমিন এবং ইউরাসিল থাকে। মানে সবই ঠিক থাকে, জাস্ট থাইমিন পরিবর্তে ইউরাসিল থাকে। এই যে এই লাইনটা, এটার পরিবর্তে ইউ থাকে। পরে আসি। পরে হচ্ছে একটা টপিক আছে এখানে। দেখো তোমার বইতে একটু নিচের দিকে একটা টপিক আছে, নিউক্লিওসাইড আর নিউক্লিওটাইড। এই টপিকটা একটু বের করো। দেখো তো এরকম কিছু পাই কিনা, যে নিউক্লিওসাইডের মধ্যে এই যে এখানে নাইট্রোজেন বেস, আর পেন্টোজ সুগার, এই দুইটাকে মিলে তৈরি করা হয় নিউক্লিওসাইড। মানে এখানে লিখে রাখতে পারো শর্টকাটে, তোমার বইতে মনে হয় এভাবে লেখা আছে যে নিউক্লিওসাইড। তিনটা জিনিস আছে, তিনটা জিনিসের মধ্যে দুইটা জিনিস অ্যাড করবা। কি কি জিনিস? নাইট্রোজেন বেস প্লাস পেন্টোজ সুগার। এই দুইটা জিনিস যুক্ত করলে তুমি বলবা যে এটাকে বলা হয় নিউক্লিওসাইড। সাথে সাথে যদি ফসফেট অ্যাড করো, অথবা তুমি এইভাবেও বলতে পারো যে ভাইয়া নিউক্লিওসাইডের সাথে আমি যদি ফসফেট অ্যাড করি, অথবা ওগুলোর সাথে যদি ফসফেট অ্যাড করি দুই পাশে, তাহলে জিনিসটা হয়ে যায় নিউক্লিওটাইড। দেখো তো বুঝতে পারছো কিনা? টাইড। তো মনে রাখার টেকনিক হচ্ছে টাইড দিয়ে বড়, মানে বড় মানে সব পুরাটারে বলা হয় নিউক্লিওটাইড। এরকমই তো, তাই না? নাকি ভুল বললাম? হ্যাঁ, যদি শুধু নাইট্রোজেন বেস আর পেন্টোজ সুগার থাকে তাহলে সেটা হবে নিউক্লিওসাইড। আর যখন এই হ্যাঁ, হ্যাঁ, দুইটার হ্যাঁ। সাথে ফসফেট যুক্ত হবে তখন সেটা হবে নিউক্লিওটাইড। ভেরি গুড। এই যে এটাই তো লেখা, যে কোনো নিউক্লিওসাইডের সাথে কোনো ফসফেট যদি যুক্ত হয় তাহলে ওটাকে বলে নিউক্লিওটাইড। প্রথম লাইনটা দাগে রাখো শুধু, এটাই। তো সাইড মানে কি আর টাইড মানে কি, তো মনে রাখবে সাইড হচ্ছে ছোট আর টাইড হচ্ছে বড়, এটাই। পরবর্তীতে ডিএনএ তে চলে আসি। ডিএনএ কে একটু আগে লিখলাম যে ডিএনএ কে বলে মাস্টার মলিকুল। লাস্ট ক্লাসেও কিন্তু একই কথা বলছি, কোনটাকে কি বলা হয় এটা আলাদা করে সুন্দর করে খাতায় লিখে রাখবো, নইলে কিন্তু এই চ্যাপ্টারটা হারাই ফেলবো আমরা, মানে নিজের জীবন থেকে হারাই ফেলবো। তো জীবনের আণবিক ভিত্তি কাকে বলা হয়, তুমি বলবে যে ডিএনএ কে। আরেকটা প্রশ্ন আছে, জীবনের ভাষা কাকে বলা হয়? জীবনের ভাষা বলা হয় প্রোটিনকে। আর জীবের আণবিক ভিত্তি কাকে বলা হয়, তুমি বলবা ডিএনএ কে অথবা নিউক্লিক অ্যাসিডকে, কারণ ডিএনএ মানে নিউক্লিক অ্যাসিড। একটু আগে বললাম। এখানে একটা প্রশ্ন আছে যে এ যে পরিমাণে থাকবে টি ওই পরিমাণে থাকবে, এবং সি যে পরিমাণে থাকবে জি ওই পরিমাণে মানেই থাকবে। এবং এই নিয়মকে বলা হয় চারগপস রুল বা সারগপস রুল, অনেকে চারগপস বলে। যেটাই হোক, চিনতে পারলেই হইলো। পরবর্তীতে ডিএনএ এর ডাবল হেলিক্সের মডেল দিয়েছিল বিজ্ঞানী ওয়াটসন আর ক্রিক। এই নামটা পড়বো। পরবর্তী অনেকগুলো কথা আছে, এখান থেকে এত নেসেসারি কিছু না। আমি একটা ছবির মাধ্যমে তোমার বুঝে বলে দিই এখানে আসলে কাহিনীটা কি হয়েছে ডিএনএ এর মধ্যে। তো ডিএনএ এর মধ্যে মনে রাখবো, তো ডিএনএ এর এই যে একটা ঘূর্ণন যে হইলো, এই যে এইখান থেকে শুরু করে আরেকটা এই যে ঘূর্ণন যে হলো, এই একটা ঘূর্ণনের কে বলা হয় একটা হেলিক্স। একটা হেলিক্সের দূরত্ব, মানে হেলিক্সের লেন্থ হইতেছে 34 অ্যাংস্ট্রম। এটা মনে রাখবো। তারপর এখানের মধ্যে আমরা জানি এর সাথে টি ডাবল বন্ডে থাকবে, সির সাথে জি ট্রিপল বন্ডে থাকবে। তো এরকম কিছু ওরিয়েন্টেশন পাবা। তো এই ওরিয়েন্টেশন গুলো থাকবে টোটাল 10টা এখানকার মধ্যে, 10টা ওরিয়েন্টেশন। তো একটা পর্যায় থেকে আরেকটা পর্যায়ে, একটা সিরিজ থেকে আরেকটা সিরিজের মধ্যবর্তী ডিস্টেন্স হবে তাহলে
34 ডিভাইডেড বাই 10 অথবা 3.4 অ্যাংস্ট্রম। ইজি না? টোটাল এরকম 10টা আছে, তাহলে এটা 34 হইলে তাহলে 3.4 অ্যাংস্ট্রম একটা থেকে আরেকটার মধ্যবর্তী দূরত্ব। পরবর্তীতে এখানে হেলিক্সের ব্যাস কত? ব্যাস হচ্ছে 20 অ্যাংস্ট্রম। তো এটা একটু মনে রাখতে পারলেই হবে এখান থেকে, আর কিছু নেই। তো এই কয়টা লাইনই লেখা। তারপর আবারও একই কথাই বলি যে এখানে 20 অ্যাংস্ট্রম হচ্ছে হেলিক্সের ব্যাস। তাহলে ব্যাসার্ধ বলে তুমি বলবা যে ভাইয়া 10 অ্যাংস্ট্রম। তারপর এখানে প্রত্যেকটা ঘূর্ণনে মনোনিউক্লিওটাইডের সংখ্যা কত? 10 জোড়া। তারপর এখানে হাইড্রোজেন বন্ড আছে 25টা। হাইড্রোজেন বন্ড বলতে যে এর সাথে টি ডাবল হাইড্রোজেন বন্ডে আটকানো, এই যে এগুলোকে বলে হাইড্রোজেন বন্ড। আর সির সাথে জি 3টা হাইড্রোজেন বন্ডে আটকানো থাকে। এটা পড়তে পারো ডিএনএ এর আণবিক ওজন কত? 10⁻6 থেকে 10⁻9 এর মধ্যে। ইম্পর্টেন্ট, এবং এটার একক হচ্ছে ডাল্টন। আর প্লাজমিডের মধ্যে কয়টা থাকে? প্লাজমিড হচ্ছে চ্যাপ্টার 11 এ আছে, কিছুদিন পরে পাবা। 10⁻6 থেকে 200 ইন্টু 10⁻6 এত ডাল্টন, মানে প্লাজমিডের ভর কত? খুব ইম্পর্টেন্ট প্লাজমিডের ভর। প্লাজমিড কি এটা আমরা ওই চ্যাপ্টার 11 এ যা পাবো, এখান থেকে আর কিছু নাই। এই 34 অ্যাংস্ট্রম, এটা মাথায় রাখবো। এখন যদি প্রশ্ন আসে ন্যানোমিটারে, তাহলে কিন্তু পারতে হবে। 34 মানে 3.4 ন্যানোমিটার। এটা আবার অনেকে 340 ন্যানোমিটার দেখায় দাও। 340 কিন্তু হবে না। এখান থেকে আর কিছু নাই ভাইয়া, শেষ। এটাই। তারপর আসি আরএনএ বা নিউক্লিক অ্যাসিড। তো আরএনএ এর মধ্যে কোশ্চেন হচ্ছে, আমরা একটু আগে একটা জিনিস বললাম যে আরএনএ 90% থাকে সাইটোপ্লাজমে এবং 10 ভাগ থাকে নিউক্লিয়াসে। আরএনএ এর মধ্যে প্রথম হচ্ছে ট্রান্সফার আরএনএ। আরএনএ এর অনেকগুলো ভাগ আছে, ট্রান্সফার আরএনএ, মেসেঞ্জার আরএনএ, এগুলো অনেকগুলো ভাগ আছে। তো তোমার পড়তে হবে কোন আরএনএ এর কাজ কি, এতটুকুই। যেমন ট্রান্সফার আরএনএ, এটার কাজ কি? তুমি যদি চাও এগুলো ছক বানায় কয়টা কত ধরনের থাকে এগুলো পড়তে পারো, বা কত পার্সেন্ট করে থাকে এগুলো পড়তে পারো, বা ওইটা বেশি হয়ে যায়। তো আমি আপাতত বলি যে শুধুমাত্র কাজগুলা বলো। ট্রান্সফার আরএনএ এর কাজ কি? তো কাজ হচ্ছে প্রোটিন সংশ্লেষণের সময় জেনেটিক কোড অনুযায়ী অ্যামিনো অ্যাসিডকে এমআরএনএ তে স্থানান্তর করা। এটা আমরা একটু পরে পাবো এই ট্রান্সক্রিপশন ট্রান্সলেশন পার্টে। পরবর্তীতে মেসেঞ্জার আরএনএ এর কাজ কি? তুমি বলবা যে ভাই ট্রান্সক্রিপশনে কাজ করে। কাজ হচ্ছে প্রোটিন সংশ্লেষণের বার্তা নিউক্লিয়াস থেকে সাইটোপ্লাজমে বহন করে। আর এই ঘটনাই হচ্ছে ওয়ান কাইন্ড অফ ট্রান্সক্রিপশন। একটু পরে আসতেছি এখানে। তারপরে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে যে ট্রান্সক্রিপশন কি আর ট্রান্সলেশন কি, আর এইটার সাথে আমাদের টিআরএনএ আর এমআরএনএ এর কাজ কি। তো একটু পরে আসতেছি, জাস্ট এই লাইনটা দাগে রাখো এবং পড়ে রাখি। এমআরএনএ আর টিআরএনএ এর মধ্যে মূল পার্থক্যটা কি? মূল পার্থক্য হচ্ছে নিউক্লিয়াসের সৃষ্টি হয়ে নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজমে অবস্থান করে দুই জায়গাতেই। অপরপক্ষে টিআরএনএ এরা নিউক্লিয়াসে তৈরি হয় কিন্তু থাকে হচ্ছে সাইটোপ্লাজমে। এই যে এই লাইনটি একটু মাথায় রাখতে হবে যে এন্টিকোডন থাকে কোথায়। এটাও পরীক্ষায় আসবে যে এন্টিকোডন থাকে কোথায়। তুমি বলবা যে ভাইয়া টিআরএন এর মধ্যে থাকে। অপরপক্ষে কোডিং অঞ্চল থাকে কোথায়? তুমি বলবা যে ভাইয়া এমআরএন এর মধ্যে। এখন ভাই কোডিং অঞ্চল কি আবার এন্টিকোডন এগুলা কি? এগুলো আমরা বললাম একটু পরে যা পাবো। তারপর আরআরএনএ নামে একটা টপিক আছে, এটা হচ্ছে রাইবোজোমাল আরএনএ। তো তোমার এখান থেকে প্রশ্ন হচ্ছে রাইবোজোমাল আরএনএ এর কাজ কি? তুমি বলবা প্রোটিন সংশ্লেষে কাজ করে। বংশগতি আরএনএ জিআরএনএ এর কাজ কি? এখান থেকে ইম্পর্টেন্ট কিছু নেই, এই প্রশ্নটা আসছে যে কিছু কিছু ভাইরাসের দেহে বংশগতি উপাদান হিসেবে এটা কাজ করে, যেমন টিএমবি। এটা হচ্ছে জিআরএনএ এর কাজ। জাস্ট এমনি পড়ে রাখবো। আর মাইনর আরএনএ এটা হচ্ছে প্রোটিন সংশ্লেষ করে। এখান থেকে আর কিছু নেই। ডিএনএ আরএনএ এর মধ্যে পার্থক্যটা একটু দেখে ফেলবা, এতটুকুই। এখন আসি আমাদের মেইন পড়াতে। ডিএনএ রেপ্লিকেশন, তারপরে টপিকটা হচ্ছে ট্রান্সক্রিপশন, তারপরে ট্রান্সলেশন। এই টোটাল টপিকটা বুঝতে পারলে আমাদের অনেক হেল্পফুল হবে। রেপ্লিকেশনের মধ্যে ৩ ধরনের মতবাদ আছে, যেটার মধ্যে আমরা ইউজ করব অর্ধ সংরক্ষণশীল মতবাদ। তো অর্ধ সংরক্ষণশীলের মধ্যে হয় কি, মেইনলি ডিএনএ রেপ্লিকেশন পুরোটা পড়তে হয় না। মেইন কাহিনীটা আমি বলি। এখানে মেইন কাহিনীটা কি হচ্ছে? কাহিনীটা হচ্ছে একটা ডিএনএ অণু এই জায়গাতে মানে এরকম ভাবে পেঁচানো থাকে। তো পেঁচানো অংশটুকু প্রথমে খুলে যায়। খুলে যে একটা রেপ্লিকেশন ফর্ক তৈরি করে, এবং এখানে একটা নতুন ডিএনএ স্ট্র্যান্ড তৈরি হয়। একটা থেকে পুরাতন, আর এটা হচ্ছে নতুন। তো এখানে অর্ধেক সংরক্ষণশীল হইছে। তার জন্য এটাকে বলা হয় অর্ধ সংরক্ষণশীল পদ্ধতি। প্রথমত এটা মাথায় রাখবো। তারপরে খুলে যায়, যে এই খুলে যাওয়ার মধ্যে কাজ করে হচ্ছে এখানে হেলিকেজ।
হেলিকেজ বলতে হেলিক্সের প্যাচগুলোকে খুলে দেয় কে? তুমি বলবা যে ভাইয়া হেলিক্স বলতে এই যে এটা হচ্ছে একটা হেলিক্স, ঘূর্ণনের প্যাচগুলোকে খুলে দেয়। খুলে দেওয়ার পরে এখানে এসএসবিপি নামে একটা প্রোটিন বসে থাকে, যেটা পুনরায় আবার প্যাচ খাইতে দেয় না, এসএসবিপি। তার পরবর্তীতে এই যে নতুন একটা স্ট্র্যান্ড অ্যাড করলাম, এটা কাজ করে ডিএনএ পলিমারেজ, আর এটা হচ্ছে মেন এনজাইম এখানকার মধ্যে, প্রসেসের মধ্যে। তাহলে আমরা যদি সিম্পলিফাই করি তাহলে এই ছকের মধ্যে চলে আসবো যে ডিএনএ এর এনজাইমগুলোর কাজ কি, রেপ্লিকেশন কি। তাহলে এটা দাঁড়ালো যে ডিএনএ থেকে ডিএনএ বানানোর যে প্রসেস, এটাকে বলা হয় রেপ্লিকেশন, এবং এখানে লাগে ডিএনএ পলিমারেজ। এটা মনে রাখলে পারলেই হলো, ডিএনএ থেকে ডিএনএ বানানোর প্রসেসকে বলে ডিএনএ রেপ্লিকেশন। পরবর্তীতে তাহলে ৩-৪টা নাম পড়বো, আসলে পুরো ছকই পড়তে হবে, বাট আমি এতটুকু একটু পড়াই দিই যতটুকু ইম্পর্টেন্ট। রেপ্লিকেশন এর মধ্যে প্রধান এনজাইম হচ্ছে ডিএনএ পলিমারেজ। এখানে মেইনলি ডিএনএ প্রাইমারকে ডিএনএ দ্বারা প্রতিস্থাপন করে দেয় এবং একটা পরিপূরক স্ট্র্যান্ড যুক্ত করে। এবং ডিএনএ পলিমারেজের আরেকটা কাজ আছে, প্রুফরিড করে। প্রুফরিড মানে কোথায় কোনো সমস্যা হয়েছে কিনা এটা দেখে, সমস্যা হলে এটাকে আবার রিপেয়ার করে দেয়। পরবর্তীতে ডিএনএ হেলিকেজের কাজ হচ্ছে হেলিক্সের প্যাচগুলোকে খুলে দেয়, এটা আসবে পরীক্ষায় কালকে। তারপরে টোপো আইসোমারেজ, তো তুমি মনে রাখবে টোপো মানে অনেক বেশি, তো অতিমাত্রা এই ওয়ার্ডটা পাইলে দাগাই দিবা হচ্ছে টোপোমারেজ, অতিমাত্রায় পেঁচানো অবস্থা যদি থাকে ওটাকে খুলে দেয়। তারপরে আসবো এসএসবিপি, কোথায় সিঙ্গেল স্ট্র্যান্ড বাইন্ডিং প্রোটিন, এসএসবিপি। এটার কাজ হচ্ছে ডিএনএ অণুর স্ট্র্যান্ড আবার যেত পুনরায় দ্বিতন্ত্রী অবস্থায় ফিরে না আসে, যার কারণে এসএসবিপিটা ওইখানে বসে থাকে, আবার যেন প্যাচটা না বাজে। এগুলো কিন্তু প্রত্যেকটা এক একটা এমসিকিউ, এগুলো প্রত্যেকটা আসার মতো আসবে ভাই এগুলো। তার পরবর্তীতে প্রাইমেজের কাজ হচ্ছে আরএনএ প্রাইমারকে স্ট্র্যান্ডের সাথে যুক্ত করে, নামের মধ্যে অ্যান্সার আছে, প্রাইমার ওয়ার্ডটাই আছে। লাইগেজ এনজাইমের কাজ খুব ইম্পর্টেন্ট, কালকে দেখবো যে বসলেই পাবা লাইগেজের এনজাইমের কাজ কি। তুমি বলবো যে ওকাজাকি খন্ড এটাকে পরিপূরক স্ট্র্যান্ডের সাথে যুক্ত করে, লাইগেজ খন্ডকে যুক্ত করে। আসলে লাইগেজের কাজ লাগানো, মানে অ্যাটাচমেন্টে সাহায্য করবে, এতটুকুই। রেপ্লিকেশন থেকে খুব ইম্পর্টেন্ট চার্ট এটা, এটা না পড়ে আসলে যাওয়া যাবে না। আর আমি এটা মানে নর্মাল একটা জিনিস বুঝাইলাম এখান থেকে। পরের টপিক যেটা হচ্ছে ট্রান্সক্রিপশন আর ট্রান্সলেশন। তো ডিএনএ থেকে এমআরএনএ বানানোর যে প্রসেস, এটাকে বলা হয় ট্রান্সক্রিপশন। কিভাবে হয় ওইটা আমি বলতেছি, যে আগে এটা পারতে হবে, ডিএনএ থেকে এমআরএনএ বানানোর প্রসেস হচ্ছে ট্রান্সক্রিপশন, এবং এখানে লাগে আরএনএ পলিমারেজ এনজাইম। পরবর্তীতে এমআরএনএ থেকে প্রোটিন বানানোর যে প্রসেস, এটাকে বলা হয় ট্রান্সলেশন। এখানে লাগে অ্যামিনো অ্যাসিড টিআরএনএ সিনথেস। টিআরএনএ সিনথেস মনে রাখতে পারলেই হবে। ডিএনএ থেকে এমআরএনএ ট্রান্সক্রিপশন, এই দুইটা লাইন আগে যেন ভুল না করি, পরে পড়ার হিসাব তো পরে আসতেছি আমরা, দুইটা লাইন যেন ভুল না করি। একবার বলো তো এই দুইটা লাইন, তারপর আমরা আসি কাহিনীতে। ডিএনএ থেকে এমআরএনএ তৈরির যে প্রক্রিয়াটা হুম, সেটাকে বলে ট্রান্সক্রিপশন। আর এখানে আরএনএ পলিমারেজ কাজ করে। হুম, হুম। তারপর আর এমআরএনএ থেকে প্রোটিন তৈরির প্রক্রিয়াটা হচ্ছে হুম, হুম। ট্রান্সলেশন। তারপর আরেকবার বলো, মূল এনজাইম কি অ্যামিনো অ্যাসিড টিআরএনএ সিনথেস, আরেকবার বল সবগুলো। ডিএনএ থেকে এমআরএনএ তৈরির যে প্রক্রিয়া সেটাকে বলে হুম, ট্রান্সক্রিপশন, আর এমআরএনএ থেকে প্রোটিন তৈরির যে প্রক্রিয়া সেটা হচ্ছে গিয়ে ট্রান্সলেশন, আর ডিএনএ থেকে ডিএনএ তৈরির প্রক্রিয়াটা হচ্ছে ট্রান্সক্রিপশন। ঠিক। আর ডিএনএ ও থেকে সরি, ট্রান্সক্রিপশন, ডিএনএ থেকে ডিএনএ রেপ্লিকেশন। ডিএনএ রেপ্লিকেশন, হ্যাঁ। তো নিউক্লিয়াসের মধ্যে ডিএনএ এর, ধরো এটা হচ্ছে আমার ডিএনএ, তো আমি ডিএনএ এর একটা খণ্ড নিব, খণ্ড নিয়ে এভাবে একটা টেমপ্লেট বানাবো। তো ডিএনএ এর খণ্ডের মধ্যে টেমপ্লেট গুলো এইভাবে এইভাবে সাজানো। তো এই টেমপ্লেট গুলাকে একদম তাকে চাপ দিয়ে পরিপূরক টেমপ্লেটে রূপান্তর করবে আরএনএ। মানে এই টেমপ্লেটের ঠিক পরিপূরক স্ট্র্যান্ড গুলো এখানে যুক্ত হবে। পরিপূরক স্ট্র্যান্ডের আমি একটা এক্সাম্পল দিই তাহলে বুঝতে পারবা।
ধরো নাও ডিএনএ এর মধ্যে আছে এ সি জি এরকম। তো অপর পক্ষে তোমাকে এমআরএনএ এর মধ্যে কি হবে, এটা হচ্ছে এমআরএনএ, এটা ডিএনএ। তো ডিএনএ এর একটা খণ্ডের কে ছাপ তৈরি করবে এমআরএনএ এর মধ্যে, এসিজি এটার অপর পক্ষে হবে, এর পরিবর্তে আমি জানি বসবে টি, এর পরিপূরক টি এবং সির পরিপূরক জি, অথবা ভাইস ভার্সা, সির পরিবর্তে জি বা জির পরিবর্তে সি, এভাবে বসানো যায় আমরা জানি। এটার পরিপূরক। এর পরিবর্তে টি হওয়ার কথা, বাট আমরা জানি এমআরএনএ এর মধ্যে টি বসে না, বসে ইউ। সির পরিবর্তে বসবে জি, জির পরিবর্তে বসবে সি। আরেকটা দিই, তুমি বলো তো, যেমন টি টি এ, এটার পরিবর্তে এখানে কি কি বসবে? দুইটা টি এখানে যে আছে সেগুলোর পরিবর্তে বসবে এ, ভেরি গুড। এ আর এর পরিবর্তে টি। এর পরিবর্তে টি, এমআরএনএ তে টি থাকে, ও না, ইউ। ইউ। আচ্ছা ঠিক আছে, তাহলে ভুল হলো, আরেকবার বলো। সি সি এ। হ্যাঁ, দুইটার পরিবর্তে জি তারপর ইউ। ভেরি গুড, ঠিক আছে, তাহলে পারবো আশা করি। এই যে প্রসেসটা হইলো, এই প্রসেসটা নিউক্লিয়াসের মধ্যে, আর এটা হচ্ছে ট্রান্সক্রিপশন। এমআরএনএ ডিএনএ থেকে এমআরএনএ বানানোর প্রসেস, এটা হচ্ছে ট্রান্সক্রিপশন। তো এমআরএনএ তারপরে কি হয়, এইটা নিউক্লিয়াস থেকে সরে আসে, সরে সাইটোপ্লাজমে চলে আসে। তো সাইটোপ্লাজমে ট্রান্সক্রিপশনের মানে এটার কাজ কি, সাইটোপ্লাজমের এট দ্য সাইট অফ দ্য রাইবোজোম, রাইবোজোমের কাছাকাছি চলে আসে। রাইবোজোমের কাজ কি? প্রোটিন সিনথেসিস করা। তো আমার এমআরএনএ টেমপ্লেটটা আসলো। এমআরএনএ টেমপ্লেটের এখানে যে আমি কোডগুলা নিয়ে আসছি, ওই কোডগুলা রিলেটেড অ্যামিনো অ্যাসিডগুলা এখানে বসবে। এখানে অ্যামিনো অ্যাসিডগুলা বসবে যদি স্টার্ট কোডন থাকে তখন। ইউজি হচ্ছে স্টার্ট কোডন, এটা হচ্ছে স্টার্ট। স্টার্ট কোডন ইউজির জন্য এখানে একটা অ্যামিনো অ্যাসিড বহন করে নিয়ে আসবে টিআরএনএ। তো টিআরএনএ এটার মধ্যে অ্যান্টিকোডন থাকে, এবং এই অ্যান্টিকোডনের কাজ হচ্ছে আমার এই অ্যামিনো অ্যাসিডগুলাকে নিয়ে আসা, নিয়ে কোথায় বসানো, নিয়ে আসা এমন জায়গায় বসানো যেখানে আমার কোডগুলার সাথে সাথে বসাইতে হবে। এখানে একটা অ্যামিনো অ্যাসিড বসবে, এখানে আরেকটা অ্যামিনো অ্যাসিড বসবে, এখানে আরেকটা অ্যামিনো অ্যাসিড বসবে, এখানে আরেকটা অ্যামিনো অ্যাসিড বসবে, এখানে অনেকগুলো অ্যামিনো অ্যাসিড, স্পেশালি 100টার বেশি অ্যামিনো অ্যাসিড মিক্স হয়ে প্রোটিন গঠন করবে। এখন কোশ্চেন হচ্ছে ভাইয়া কোনটার পরিবর্তে কোনটা বসবে, এটা কেমনে বুঝবো? এটা তোমার মুখস্থ করার দরকার নেই, বইয়ের এমসিকিউতে কিছু কিছু আছে, ওইটা কয়টা মুখস্থ করতে হবে, আর বইতে একটা ছক আছে আমি দেখাচ্ছি। মেইন কথা হচ্ছে এই যে হচ্ছে স্টার্ট করবে, আর এটার পরিবর্তে বসবে মেথিওনিন অ্যামিনো অ্যাসিড। আর ভাইয়া স্টপ করবে কোনটা, ওইটাকে বলে স্টপ কোডন। স্টপ কোডনের এক্সাম্পল হচ্ছে ইউএএ, ইউএজি, ইউজিএ। এখন এটা কালকে মানে যেদিন পরীক্ষা দাও না কেন, স্টপ কোডন কোনটা না এই প্রশ্নটা পাবাই। নিচের কোনটি স্টপ কোডন এই প্রশ্নটা আসবে। ইউএএ, ইউএজি, ইউজিএ এগুলো স্টপ কোডন, মানে এটার জন্য কোনো অ্যামিনো অ্যাসিড নাই। এখন টোটাল এরকম তোমার 64টা কোডন বানানো যায়, মানে এই যে এরকম এরকম করে তিনটাকে বলা হয় এক একটা কোডন। এরকম করে 64টা কোডন বানানো যায়, যেটার মধ্যে 3টা বাদ যাবে, তাহলে 61টা কোডন থাকলো। 3টা কেন বাদ যাবে? 3টা হচ্ছে স্টপ কোডন, ওগুলোর জন্য কোনো অ্যামিনো অ্যাসিড নাই। এই 61টা কোডন 20টা অ্যামিনো অ্যাসিডকে কোড করে। এটা আমাদের মাথায় রাখতে হবে, 61টা কোডন 20টা অ্যামিনো অ্যাসিডকে কোড করে। 20টা অ্যামিনো অ্যাসিড কোনটাকে কোড করে ওইটার একটা ছকের মাধ্যমে দেওয়া আছে। আমরা আগে ট্রান্সক্রিপশনটা পড়ি, হোয়াট ইজ ট্রান্সক্রিপশন। ট্রান্সক্রিপশনের মধ্যে খুব একটা পড়া নাই, তুমি শুধুমাত্র মনে রাখবা ট্রান্সক্রিপশনের মধ্যে হয় কি কি। অনেকগুলো কথাবার্তা আছে, এগুলো আমাদের লাগবে না আসলে, এগুলো আসলে খুব একটা লাগে না। রিভার্স ট্রান্সক্রিপশনটা লাগে, এটা পরীক্ষায় আসে। রিভার্স ট্রান্সক্রিপশন বলতে বোঝায়, আমরা জানি ট্রান্সক্রিপশন হচ্ছে ডিএনএ থেকে এমআরএনএ বানানো। এখন আমি যদি এমআরএনএ থেকে ডিএনএ বানাই তাহলে ওটা হচ্ছে উল্টাটা, এই উল্টা প্রসেসকে বলে রিভার্স ট্রান্সক্রিপশন, আর এটা হয় এইচআইভিতে। তো এই প্রশ্নটাও পাবা, এইচআইভিতে কি হয়, রিভার্স ট্রান্সক্রিপশন। পরের টপিক হচ্ছে ট্রান্সলেশন। ট্রান্সলেশন মানে ওই যে ওইটাই, এমআরএনএ থেকে প্রোটিন বানানোর প্রসেস। তো এখানে এ মানে ইম্পোর্টেন্ট এনজাইমটা হচ্ছে অ্যামিনো অ্যাসিড টিআরএনএ সিনথেস, এটা হচ্ছে মূল এনজাইম।
এখান থেকে এটা পড়লেই হবে। মূল কথা হচ্ছে ডিএনএ থেকে এমআরএনএ বানানোর প্রসেস ট্রান্সক্রিপশন, এমআরএনএ থেকে প্রোটিন বানানোর প্রসেস হচ্ছে ট্রান্সলেশন। আর এই সবগুলো একত্র করে বলা হয় আমাদের সেন্ট্রাল ডগমা অফ লাইফ বা সেন্ট্রাল ডগমা। দুইটাকে যদি মিক্স করো, এটাই ইম্পর্টেন্ট কথা। পরবর্তী এখানে আরো কিছু ছোটখাটো কথাবার্তা আছে, ছোটখাটো মানে এমসিকিউ। যেমন জিনের বিভিন্ন একক, যেমন জিন প্রকাশের একক যদি রেকন হয়, এটা হচ্ছে রিকম্বিনেশনের একক। মিউটন হলে মিউটেশনের একক, নামের মধ্যে অ্যান্সার আছে। রেপ্লিকন হলে রেপ্লিকেশন বা অনুলিপনের একক। তারপর সিস্টন হচ্ছে জিন কার্যের একক, সিস্টন। পরবর্তীতে এখানে কিছু নাই, এই প্রশ্নটা কিন্তু পাবা যে জিন কার্যের একক কি কি বলা হয়, বলবো যে সিস্টন বলা হয়। এখান থেকে আর কিছু নাই। পরে আরো কিছু অঙ্ক জিন, ট্রান্সজিন, খণ্ডিত জিন, সিউরোজিন এগুলো লাগে না, খুব একটা ইম্পর্টেন্ট কিছু না। লিঙ্কড জিন নট নেসেসারি। গাঠনিক জিন, প্রমোটার জিন, এগুলো আরো কিছু কথাবার্তা আছে। এখানে একটা লাইন আছে যে আদি জিন প্রকাশের একককে কি বলা হয়, তো বলবা যে অপেরণ, আদি জিন প্রকাশের একক। এই আদি জিন প্রকাশের একক অপেরণের 4টা অংশ থাকে। এটা থেকে গাঠনিক, প্রমোটার, অপারেটর আর রেগুলেটর। মাঝে মাঝে আসে, কেউ যদি চাও বাদও দিতে পারো এগুলো। পরবর্তীতে এখানে আরো অনেক পেঁচাল আছে হিবিজিবি, এগুলা আমি আসলে সাজেস্ট করি না, এগুলা খুব একটা আসে না কোথাও। এটা পড়তে হবে যে এইউজি, এটা ট্রান্সলেশন শুরু করে, এটা আসবে। পরবর্তীতে ট্রিপলেট বলতে কি বোঝায়? ট্রিপলেট বলতে বোঝায় 3টা বেস প্লেটের গুচ্ছকে বলে ট্রিপলেট। এই যে এরকম, এই 3টা বেস প্লেটের একটা গুচ্ছ। এটা মেইনলি ট্রিপলেটের সিকোয়েন্স থেকে 5 প্রাইম থেকে 3 প্রাইম মুখী। আর এই চ্যাপ্টারে যত এমসিকিউ পাবো তুমি সব জায়গায় দিবা 5 প্রাইম থেকে 3 প্রাইম। এই তো এগুলাই। আর এক্সট্রা রাইটারে কিছু কথাবার্তা আছে আলিম স্যারের বইতে, আমি আলিম স্যারের বইয়ের কিছু এক্সট্রা কথাবার্তাও বলে দিই। যেমন এখান থেকে এই যে ডাইসেন্ট্রি, যেটা আমরা একটু আগে পড়ে আসলাম, ডাইসেন্ট্রিকের এক্সাম্পল হচ্ছে ইস্ট। তারপরে আমি বলতেছিলাম একটু আগে, মনে করার চেষ্টা করতেছিলাম, মনে পড়তেছিল না, বাট এখন পাইছি। তো ডাইসেন্ট্রিকের এক্সাম্পল ইস্ট। তারপরে পলিসেন্ট্রিকের এক্সাম্পল হচ্ছে কলা পড়ছিলাম। আর এখানে আরো কিছু এক্সাম্পল দেওয়া আছে, যেমন স্পাইরোগাইরা, এগুলোকে বলে পলিসেন্ট্রিক। এটা আসে কোচিং এর পরীক্ষাতে মাঝে মাঝে। তারপর সেক্স ক্রোমোজোম, অটোজোম, এগুলো বলতে কি বুঝে, এগুলো পারবা। এটা পিডিএফটা দিয়ে দিব, পিডিএফটা দেখে একটু দেখলেই বুঝতে পারবে, এগুলো পড়ার কিছু নাই। পরবর্তীতে এগুলোই তো কিছু এমসিকিউ আমরা প্র্যাকটিস করি এখান থেকে। যেমন ডিএনএ খণ্ডককে জোড়া লাগানোর জন্য ব্যবহৃত এনজাইম কোনটা? একটু আগে পড়ে আসলাম, ডিএনএর এক একটা খণ্ডককে বলবো আমরা ওই যে ওকাজাকি খণ্ড। ওকাজাকি খণ্ডর কথাটা যেন মাথায় থাকে পরীক্ষার হলে। এই ওকাজাকি খণ্ডকে অ্যাটাচমেন্টে সাহায্য করে লাইগেজ এনজাইম। এগুলো পারতে হবে আর কি, এগুলো খুব ইম্পর্টেন্ট কোশ্চেন গুলো আমি তুলে আনছি এখান থেকে যেন পারো। মানব জিনের 98% জিনকে বলা হয় জাঙ্ক ডিএনএ, কারণ এটার কোনো কাজ নেই। 98%ই হচ্ছে নিষ্ক্রিয় জিন। এটা কিন্তু খুব একটি ইম্পর্টেন্ট কোশ্চেন, বইয়ের ভিতরে একটা লাইনে আছে। পরে দেখো স্টপ কোডন কোনটা? স্টপ কোডন 3টা। কি কি? ইউএএ, ইউএজি আর ইউজিএ। 3টার মধ্যে এই যে ইউএএ পাওয়া গেছে। মাইটোকন্ড্রিয়ার প্রথম প্রত্যক্ষকরণ কে? কলিকার। এটা কিন্তু বইয়ের একটা এমসিকিউ, এগুলো সবই বইয়ের এমসিকিউ, আমি কিন্তু কোনো গাইড থেকে ভাই তুলে দেই নাই। সবগুলাই আসার মতো প্রশ্ন, গাইড থেকে তখনই তুলে দেই যেটা বইতে থাকে না, এমন জিনিসই, অথবা কোন একটা সহজ করে লেখা। এমন না যে গাইড পড়লে পাপ হয়ে যাবে, এরকম কিছু না। মানে আগে বই শেষ করতে হবে, এটা হচ্ছে কথা। বায়োলজিক্যাল পাওয়ার হাউস কাকে বলা হয়? ও, এই প্রশ্নটা খুবই কাজের একটা এমসিকিউ। বায়োলজিক্যাল পাওয়ার হাউসে মানে মাইটোকন্ড্রিয়ার মধ্যে তোমার 30-35, এটা মনে পড়ছিলাম লাস্ট ক্লাসে, 25 থেকে 30% থাকে হচ্ছে লিপিড। খুবই কাজের একটা এমসিকিউ। পরবর্তীতে এই প্রশ্নটা হয়েছে, মাইটোকন্ড্রিয়ার মধ্যে কত প্রকার এনজাইম কোএনজাইম থাকে? 100 প্রজাতির। কোনটা স্টার্চ বা স্বেচ্ছায় সঞ্চয় করে? অ্যামাইলোপ্লাস্ট, আমরা লাস্ট ক্লাসে পড়ছি। স্টার্চ সঞ্চয় করে অ্যামাইলোপ্লাস্ট। ক্রোমোপ্লাস্ট কালার দেখায়। অ্যালিউরোপ্লাস্ট প্রোটিন সঞ্চয় করে, এটা হচ্ছে প্রোটিন। আর ইলায়োপ্লাস্ট কি করে? লিপিড সঞ্চয় করে। উদ্ভিদে কত প্লাস্টিড থাকে? অ্যারাউন্ড 25 থেকে 60টা। এগুলো একটু পড়ে ফেলবাই এমসিকিউ গুলা, যেগুলো আসলে আমরা বইয়ের ভিতরে নাও পড়তে পারি, এরকম অনেকগুলো এমসিকিউ আছে। দেখো তো এটা পারি কিনা, নিউক্লিওটাইডের ভান্ডার হিসেবে কাজ করে কোনটা? এই ভান্ডার ওয়ার্ডটা যেখানে যেখানে পাবো আমরা তাকে দেবো এটা নিউক্লিওলাস, নিউক্লিওলাস। তারপরে ল্যাকটোজ অপেরনের কয়টা অংশ? একটু আগে বললাম, অপেরনের অংশ 4টা। তার পরবর্তীতে এখানে আর কি আছে? তারকাকৃতির জিগনেমা, জিগজ্যাগ আকৃতির উডোগনিয়াম। বলো তো উডোগনিয়াম কেমন দেখতে? সাবাস, সাবাস, এই যে মনে আছে, এই যে মনে আছে, জালিকাকার। হ্যাঁ, তারপরে পিতোফোরা, এটা পড়ো নেই। স্পাইরোগাইরা, এটা হচ্ছে হ্যাঁ সর্পিলাকার, ঠিক আছে। হিস্টোন প্রোটিনের সাথে সংযুক্ত
নিউক্লিওজোম একটু এটা দেখে রেখে, এটা জাহাঙ্গীরনগরে আসছিল। জাহাঙ্গীরনগরে ম্যাক্সিমাম কোশ্চেন কেমন যেন উল্টাপাল্টা হয়, আমি নিজেও অনেক সময় পারি না। তো বায়োলজি প্রশ্ন তো আরো পারি না, কেমিস্ট্রি ফিজিক্স হলে একটু একটু পারা যায়, বাট জাহাঙ্গীরনগরের প্রশ্নগুলো একটু ভেজাল। যাই হোক, ওভারঅল এটা হচ্ছে আমাদের চ্যাপ্টার ওয়ানের পর। আসলে চ্যাপ্টার ওয়ানটা বড় অনেক, চ্যাপ্টার ওয়ান শেষ করতে আমাদের যত তাড়াহুড়ো করে পড়াই না কেন, চ্যাপ্টার ওয়ান আসলে বড়। তো এটা কাজ করবে, চ্যাপ্টার ওয়ানটা ভালো মতো পড়ে যাও, চ্যাপ্টার টুটা তোমার নিজের মতো করে দেখে যাও যতটুকু পারা যায়। চ্যাপ্টার টুটা খুব একটা কঠিন না, আমরা পরে একদিন দেখবো নি, কোনো প্যারা নেই। বলো। হচ্ছে রিডিং পড়ছি হুম। আর হচ্ছে অনুশীলনের প্রশ্নগুলা পড়ছি হ্যাঁ আর হ্যাঁ, কি, আর এক্সট্রা কি পড়তে পারি? এক্সট্রা কিছু লাগবে না, আর কি লাগবে, অনুশীলনের প্রশ্ন পড়লেই হবে। কালকে পরীক্ষায় যেন ওই যে ব্যাংকে আমি তারপর অভ্যাসে মানে অফিসে যেয়ে দেখি কোত্থেকে জানি প্রশ্নগুলো দেয়। করতে মানে